কি অবস্থা? কেমন আছেন সবাই? হ্যালো, হ্যালো। কই সবাই কই? আমরা তাহলে সবাই জয়েন করার জন্য একটু ওয়েট করি, একটু টাইম অ্যালাউ করি সবাই। কেউ লিভ নিয়েন না, থাকেন। দেখা যাক জয়েন করুক সবাই। 2টা 10 পর্যন্ত দেখি, 2টা 10-এর পর থেকে ক্লাস শুরু করে দিই। একসাথে লাগানোর জন্য না, ওই যে পুষতে লাগাবে আমি কিছু ভাঙতে পারছি
হ্যালো, হ্যাঁ সবাই কেমন আছেন? হ্যালো, আসসালামু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি ভালোই। ভাই আমার ফ্রেন্ড ও ঢুকবে এখন হয়তো, আমি লিংক দিচ্ছি ওকে। আচ্ছা, সমস্যা নাই। সবাই ভালো আছেন তো? সামিল আলম ভাই, জামিল ভাই? হ্যালো, জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি, ভালোই আছি। আমাদের মাঝে মনে হয় নতুন একটা আপু জয়েন করছেন। আপনি মনে হয় আমাকে ফোন দিয়েছিলেন একটু আগে। আহ, মসুরা আপু, আপনি মনে হয় নতুন জয়েন করলেন। আজকে আপনার ফার্স্ট ক্লাস মেবি, তাই না? হ্যালো, হ্যালো। যাই হোক, আপুর মনে হয় মাইক্রোফোনের সমস্যা বা কোনো কাজ করতেছে। যাই হোক, আমরা আমরা আস্তে আস্তে পরিচিত হব, সবার সাথে পরিচিত হব, পড়াশোনা করব, পড়াশোনা নিয়ে আলোচনা করব। আজকে আপনারা সংখ্যা এত কম হয়ে গেলেন কেন হুট করে? 8 জন মাত্র জয়েন করছেন এখন। তামান্না আপু, তানিয়া আপু, কেমন আছেন আপনারা? ভালো আছেন? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো আপু, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? আচ্ছা, আমি কি এখনই অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো না আর একটু ওয়েট করব, মানে পড়তে থাকবো তারপরে সবাই জয়েন করার পরে অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো? কিছুক্ষণ ওয়েট করি, না একটু টাইম লাগে সবার আসতে হয়তো। ওকে, বুঝতে পারতেছি। তো ভাইয়া এই যে সাদিয়া আশা বলছিলাম। জি, আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? সাদিয়া আপু,
জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া, যেহেতু মানে আপনি আছেন আর মশুরা আপু আছে, আজকে হচ্ছে আপনারা দুইজন নতুন আর কি, ফার্স্ট ক্লাস আপনাদের। সো আপনারা আপনাদের ইন্ট্রোডাকশনটা একটু বলে দিবেন, আর আপনাদের কিছু ইনফরমেশন আমি হয়তো গতকাল বলছিলাম, ইনফরমেশন গুলো আমাকে দিবেন। আমি ইনফরমেশন গুলো অফিসে দিব আর কি। সাদি আপু, আপনার ইন্ট্রোডাকশন মানে কি করতেছেন বা পড়াশোনা কি করেন এই আর কি। জি ভাই, আমি এমএ খালেদ কলেজ থেকে অনার্স কমপ্লিট করেছি। 2019-এ আমার ফাইনাল পরীক্ষা হয়েছে। আপাতত বাসায় বসে আছি। ওকে, মানে মাস্টার্স করতেছেন নাকি? না, মাস্টার্স এখন ভর্তি হইনি, কিন্তু শেষ করছি, শুধু অনার্স শেষ করছি। ওকে অ্যাকাউন্টিং এ বিবিএ করছি। ওকে, তাহলে তো আপনি মার্কেটিং সম্পর্কে আপনার ভালো ভালো আইডিয়া আছে। হ্যাঁ, তো মোটামুটি আইডিয়া আছে। আসলে আমরা এই অ্যাকাউন্টিংটারই একটা ভাস্ট একটা রূপ, ডিজিটাল মার্কেটিং। হয়তোবা মানে বিশেষ করে কি বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো ইউনিভার্সিটি বলেন বা কোথাও কোনো কোর্স আকারে বা সাবজেক্ট আকারে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা পড়ানো হয় না, আমি যতদূর জানি। জি সো মানে ডিজিটাল মার্কেটিং এর এখন কি এরিয়া, আসলে প্রথম দুইটা ক্লাসে কিন্তু আমি এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা ওভারভিউ সবার ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে অনেকে হয়তো আছেন যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন, অনেকেই হয়তো আছেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তার নলেজটা কম। সো আমি আসলে সবাইকেই ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কি। জি জি। আমাকে থাকেন, সাথেই থাকেন আপু, আর আপনার ইনফরমেশন গুলো আমাকে দিয়েন, আমি নিয়ে নেবো। আর হচ্ছে আমরা আপাতত পড়া শুরু করি, তারপরে সবাই আসুন, আর একটু কিছু আরেকটার দিকে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো। ওকে ভাইয়া। তো আমি লাস্ট ক্লাসে কোন পর্যন্ত আলোচনা করছিলাম কেউ কি একটু বলবেন? হ্যালো, লাস্ট ভাইয়া ক্লাস যারা কন্টেন্ট রাইটিং নিয়ে একটু বলছিলেন আপনি। কন্টেন্ট রাইটিং না কন্টেন্ট মার্কেটিং? মার্কেটিং। এক্স্যাক্টলি, দুইটা কিন্তু আমি আগেই বলছি যে দুইটা সম্পূর্ণ সম্পূর্ণ বলতে হচ্ছে দুইটা আলাদা একটা বিষয়। একটা হচ্ছে মার্কেটিং, একটা হচ্ছে রাইটিং। সো আমার আজকে মেইন ফোকাস থাকবে হচ্ছে আপনাদের মূলত এই কন্টেন্ট রাইটিংটাই শেখাবো, বা কন্টেন্ট রাইটিং কিভাবে শুরু করবেন, কিভাবে কি করবেন, এটাই আর কি শেখানো আমার টার্গেট থাকবে। সো আর কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি আমি মনে হয় একটা ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের আইডিয়া দিছিলাম। ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করতে চাইলে আমাদের কি কি করা উচিত, বা কিভাবে কন্টেন্ট মার্কেটিংটা করব, সেটা হয়তো আইডিয়া দিছিলাম না। আপনাদের কি রিয়েল এস্টেটের একটা আইডিয়া দিছিলাম, যে রিয়েল এস্টেট বিজনেস যারা করে তারা কিভাবে কন্টেন্ট মার্কেটিং করে? জি না, মনে হয়। জি না ভাইয়া। ওকে, সো আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনার একটু আসলে অ্যাকচুয়ালি এইটা আমি আরেকটু আলোচনা করতেছি। আসলে গত ক্লাসে যারা ছিলেন তারাই আসলে এই বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন, আর গত ক্লাসে যারা অ্যাটেন্ড করেন নাই তাদের জন্য একটু বোঝাটা একটু কষ্ট হবে। তো সামনে যখন যাব তখন আসলে এই বিষয়গুলা বারবার আমাদের সামনে আসবে। আমাদের পুরো ডিজিটাল মার্কেটিং কোর্স যখন করতে যাব তখন এই বিষয়গুলা পুরোপুরি আমাদের সামনে আবার অনেকবারই আসবে। সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, যারা পরে জয়েন করছেন আস্তে আস্তে করতে থাকলেই বিষয়টা বুঝতে পারবেন। এই ছবিটার কথা মনে আছে কারোর, যে ছবিটা দিয়ে কোনো কিছু বলছিলাম আমি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই ছবিটা সম্পর্কে কেউ আমাকে একটু বলেন তো, আমাদের ছবিটা সম্পর্কে আমি কি বলছিলাম বা কি কেন? মানে ক্লায়েন্টের হচ্ছে ফার্স্টে কিছু বলা, মোটিভেশন টাইপের কিছু বলা, যাতে অ্যাওয়ারনেসটা তৈরি হয় আমার যে প্রোডাক্ট বা আমার যে কোর্সটা সেটা নেওয়ার জন্য। দেন হচ্ছে এভুলেশন, যেখানে সেখানে আমার ওয়েবসাইট বা আরো এলাবোরেট ভাবে তাকে আলোচনা করা, এন্ড লাস্ট টাইমে যেটা সেটা হচ্ছে ফাইনাল কনভারসেশন তার সাথে করা আর কি, যে সে কোর্সটা করলে কি বেনিফিট পাবে বা কেন, কয়দিনের কোর্স, এইসব আর কি। Okay. মানে শর্টকাট দিয়ে বললে এরকম করে আর কি মনে হয়।
আচ্ছা, যাই হোক, আসলে আমি অনেক কথাই বলবো, হ্যাঁ। অনেক কথা বলছিলাম, সে কথা আসলে সবগুলো মনে থাকবে না, এটা স্বাভাবিক। মানে কিছু কি পয়েন্ট গুলো মনে থাকলেই হবে, এটা আসলে এইটা কিন্তু আপনাকে পরীক্ষার খাতায়, এমন না যে পরীক্ষার খাতায় লিখতে হবে, এরকম কোনো কিছু না। এটা আপনার মনে রাখবেন, ইন ফিউচারে কোনো ডিজিটাল মার্কেটিং করতে গেলে পরে বা সবকিছু ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো লাগবে। সো আমি সেদিন অনেক আলোচনা করছিলাম, আজকে একটা রিয়েল এস্টেট কোম্পানির কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে এটা আলোচনা করব। মানে বিষয়টা হচ্ছে, এখানে যে তিনটা ভাগ আছে, অ্যাওয়ারনেস, ইভলিউশন বা কনভার্সন, তিনটা ভাগ আছে। সেই ভাগগুলাতে অ্যাকচুয়ালি কোন ধরনের কাস্টমার থাকে বা কোন কাস্টমারে কি ধরনের কন্টেন্ট আমরা দেখাবো, সেটা আসলে আলোচনা করা। হ্যাঁ, সো রিয়েল এস্টেট কোম্পানি বা রিয়েল এস্টেট বিজনেস যারা করে, তারা আসলে কিভাবে কন্টেন্ট মার্কেটিং করে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু রিয়েল এস্টেটের বিজনেস পলিসি একরকম। যেমন এরা কিন্তু সাধারণত কারো একটা ল্যান্ড নেয়, সেখানে বিল্ডিং বানায়, তারপরে হচ্ছে ফ্ল্যাট বিক্রি করে। মানে সাধারণত বাংলাদেশের কনসেপ্ট কিন্তু এরকমই। কিন্তু বাইরের কান্ট্রি বলেন, বাইরের যত কান্ট্রি আছে, সবাই কিন্তু রিয়েল এস্টেট কনসেপ্টটা অন্যরকম। ধরেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয়, আপনি ধরেন একটা এরিয়ার বাসা ভাড়া নিতে যাবেন, সেখানে কিন্তু টুলেট দেখবেন, টুলেট খুঁজে খুঁজে যায়, ওই বাসাওয়ালার ফোন দিয়ে বাসা দেখে ভাড়া ঠিক করবেন। কিন্তু ওদের কান্ট্রিতে কিন্তু রিয়েল এস্টেট, ওরা তো এই কাজগুলা করে, এর পাশাপাশি কি করে, ওরা কিন্তু এই টুলেট গুলা ওদের এজেন্সির মাধ্যমে করে। মানে আপনি ধরেন সাপোজ ঢাকার একটা এরিয়াতে, গুলশানে আপনি আসবেন শিফট করে, আপনি গুলশান আগে এজেন্সি দেখবেন, এখানে ধরেন 4-5টা এজেন্সি আছে, তার মধ্যে যে কোনো একটা একটা এজেন্সির সাথে যোগাযোগ করলে তারা তাদের আন্ডারে যেসব টুলেট আছে, সেই টুলেট গুলো আপনাকে দেখাবে এবং আপনার কাছে করবে, ভাড়া দেবে। পাশাপাশি তারা একটা ওই টুলেট গুলো দেখানোর জন্য তারা একটা ব্রোকারি বলেন আর যাই বলেন, মানে একটা পার্সেন্টেজ তারা নেবে। এটা আসলে বাইরের কান্ট্রির এজেন্সি বিজনেস, মানে রিয়েল এস্টেট এজেন্সি গুলা এইভাবেই বিজনেস করে তাদের। সো আমি একটা উদাহরণ দেই, ধরেন ইন্ডিয়া, ইন্ডিয়া আমাদের পাশের কান্ট্রি, ওদের তো অনেক বড় বড় স্টেট, মানে ওদের কিন্তু স্টেট গুলা বাংলাদেশের জেলার মতো এত ছোট ছোট না, আরো বড় বড় স্টেট। সো ওদের ধরেন একটা রিয়েল এস্টেট বিজনেস আছে। কি বিজনেস? একটা মানুষ বা একটা কাস্টমার একটা স্টেট থেকে মুভ করে আরেকটা স্টেটে যাবে, সে তার জব পারপাসে হোক আর বিজনেস পারপাসে হোক, যে মুভ করে আরেকটা স্টেটে যাবে। সো সেক্ষেত্রে কি হবে, ধরেন মুম্বাই থেকে কেউ চেন্নাইতে শিফটিং হবে, তার জব পারপাসে হলো। সো সেক্ষেত্রে কিন্তু সে চেন্নাইতে যে যাবে, সে চেন্নাইয়ের যে যে এজেন্সি আছে সেগুলা গুগলে সার্চ দিল, বা সে সার্চ দিল যে চেন্নাইতে কি কি এজেন্সি আছে। সো এজেন্সি আসলো, এখন মানে সব ক্ষেত্রে কিন্তু এসিও দরকার, আপনার ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে হবে যাতে সে আপনার এজেন্সিটাই পায়। সো আপনার এজেন্সিতে ঢুকলো, ঢোকার ক্ষেত্রে সে কিন্তু এই যে প্রথমে বলছিলাম অ্যাওয়ারনেস লেভেলের কাস্টমার, সে কিন্তু চেন্নাইয়ের মানে টুলেট বলেন বা যে কোনো কিছুই বলেন, সে সম্পর্কে সে কিন্তু কিছুই জানে না। সো তাকে কিন্তু এখনই কিন্তু মানে খুব ভারী ভারী কন্টেন্ট, যেটা যে বড় বড় কন্টেন্ট, সেটা কিন্তু তার সামনে শো করলে হবে না। তার সামনে কি শো করতে হবে, যে একটা ধারণা দিতে পারেন আপনারা, যে চেন্নাইয়ের টুলেটে এইগুলা বিষয় হয়, চেন্নাইয়ের টুলেটের এত থেকে এত রেঞ্জের মধ্যে এদের টুলেট হয়, এই এরিয়া এরকম এরকম একটা ধারণা দিতে পারেন। কিন্তু এখনই কিন্তু এটা করতে পারেন না যে চেন্নাইয়ের আমরা 5টা এজেন্সি আছে, 5টা এজেন্সি প্রাইসিং এত এত এত, তোমাদের এই প্রাইসিংটা। প্রথমেই কিন্তু আপনারা এই বিষয়টাতে যায় না তারা কখনোই, যে প্রথমেই একটা কাস্টমার গেল, কাস্টমারের সামনে কন্টেন্ট গুলো কিন্তু তারা তুলে ধরলো না। সো তারা অ্যাওয়ারনেস দিল, দেওয়ার পরে আমি আবার বলছিলাম যে অ্যাওয়ারনেস সেক্টরের সবচেয়ে বড় যে কাজটা, সেটা হচ্ছে সেই কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করা। ঠিক আছে, সো এটা দিল, আপনি এমন একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। একটা কাস্টমার কিন্তু শুধু শুধু তার ইনফরমেশন গুলো আপনাকে দেবে না। সো আপনাকেই এমন একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যাতে কাস্টমার তার নিজের ইচ্ছায় তার ইনফরমেশন গুলা, যেমন ইমেইল হইতে পারে, ফোন নাম্বার হইতে পারে, তার নাম, লোকেশন, এই ইনফরমেশন গুলো আপনাকে দেয়। সো এরকম একটা কন্টেন্ট আপনাকে শো করতে হবে। সো মানে অ্যাওয়ারনেস লেভেলে আমাদের তাদেরকে সিম্পল কিছু বেসিক কন্টেন্ট আমরা দেখাবো, আর কি দেখাবো, তাদের এমন একটা কন্টেন্ট দেখাবো যাতে তাদের ইনফরমেশন গুলা আমরা কালেক্ট করতে পারি। গেল।
এখন দেখেন সে হয়তো দেখে টেখে বের হয়ে গেল, এখন আপনার তার ফোন নাম্বার হোক ইমেইল হোক আছে, আপনি হয়তো তাকে একটা মেইল করতে পারেন একটা কন্টেন্ট দিয়ে। এখন দেখেন কোন ধরনের কন্টেন্ট আপনি তাকে মেইল করবেন। এখন কিন্তু আর বেসিক কোনো কন্টেন্ট আপনি মেইল করবেন না, কিন্তু সে বেসিক কন্টেন্ট সম্পর্কে জানে। হ্যাঁ, তখন তাকে কন্টেন্ট মেইল করতে পারেন যে আমাদের এই এই সুবিধাগুলো আছে দেখো তুমি, বা আমাদের কাছ থেকে এরা এরা কন্টেন্ট মানে এরা এরা সার্ভিস নিয়ে এরা এরা এই ডেভেলপ গুলা করছে, এগুলা আপনি তখন আলোচনা মানে তাদেরকে তাদের সামনে শো করতে পারেন। অথবা এই যে এই পাঁচজন একটা ভিডিও বানাইলেন যে এই পাঁচজন আমাদের এই সার্ভিস নিছে, তারা দেখো তাদের রিভিউ দেখো, এরকম পাঁচজনের ভিডিও বানিয়ে আপনি দিতে পারলেন। সো এখন কিন্তু তাদের কাছে এই ধরনের কন্টেন্ট আপনাকে শো করতে হবে। শো করলে তারা যখন ইনস্পায়ার্ড হয়ে আবার আপনার ওয়েবসাইটে আসবে, তখন মূলত আপনার এই কনভার্সন পর্যায়ের কাজ শুরু হবে। দেখেন কনভার্সন পর্যায়ে কি, তো এখন তাদের সামনে আপনার টোটাল সবকিছু প্রাইসিংটা আপনি দেখাইতে পারেন যে একটা বেডরুম বা দুইটা বেডরুমের ফ্ল্যাটে এত, তো তিনটা বেডরুমের ফ্ল্যাটে এত, এই ধরনের প্রাইসিংটা তাদের সামনে দেখাইতে পারেন। এখন তাদের সামনে কিন্তু এখন এই কম্পারিজনটা দেখাইতে পারেন যে অন্যদের সাথে কিন্তু আমরা কম দিচ্ছি, এত পার্সেন্ট কম দিচ্ছি, মানে এই ধরনের কন্টেন্ট এখন তাদের সামনে দেখাইতে পারেন। মানে আপনার মেইন টার্গেট থাকে যেভাবেই হোক কাস্টমারটাকে উদ্বুদ্ধ করা, কাস্টমারটাকে আপনার প্রোডাক্ট কিনতে উদ্বুদ্ধ করা। সো কাস্টমারকে যেভাবে হোক আপনি উদ্বুদ্ধ করলেন, আপনার প্রোডাক্টটা সে পারচেস করলো, বা এরকম হলো যে সে হয়তো এখনো ধরেন মুম্বাইতে আছে, আপনি চেন্নাইতে আছেন, সে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করলো, যেটা অনেকেই হয়তো এখন মানে আমাদের দেশ আন্দাজে এটা আসলে অনেকটা টাফ ব্যাপার যে আমরা আসলে অ্যাডভান্স করা বা আগে টাকা পে করে দেওয়া, এটা আসলে করি না। কিন্তু বাইরের কান্ট্রিতে গুলাতে কিন্তু ওদের মধ্যে এই লয়ালিটি বা এই বিষয়টা আছে, ওরা অনলাইনে যা দেখায় অফলাইনে গেলে পরে মোটামুটি তাই পাওয়া যায়। সো আগে থেকেই দেখা যায় অনেকেই টাকা পে করে দেয় বা অ্যাডভান্স করে দেয়। সো মানে এটাই, মানে ও কিন্তু টাকা পে করে দিল, মানে হচ্ছে ও কিন্তু আপনার প্রোডাক্টটা পারচেস করে নিল। এখন প্রোডাক্টটা পারচেস করছে বলে কিন্তু ওর সাথে আপনার কন্টেন্ট বলেন আর রিলেশন বলেন কনভার্সন বলেন যাই বলেন না কেন, সেটা কিন্তু শেষ না। এখন আপনি কি কি ধরনের কন্টেন্ট তাকে পাঠাতে, সে পারচেস করে নিল, সে মুম্বাইতে আছে, চেন্নাইতে কিছুদিন পরে শিফট করবে, এখন তাকে একটা ধরেন মেইল করলেন, কি মেইল, যেমন ধরেন তাকে মেইল করলেন যে একটা সিটি ছাড়ার আগে কি কি আপনার করা উচিত, এরকম একটা অ্যাওয়ারনেস মেইল তাকে করলেন। হ্যাঁ, যেমন বলতে পারেন যে ইলেকট্রিসিটি বিল আছে, ইন্টারনেট বিল আছে, তারপরে হচ্ছে আপনার গ্যাস বিল আছে, এগুলো যাতে পেইড করে আসে যে সিটিতে বর্তমানে আছে, বা এই মানে এই যে বিভিন্ন কিছু যাই হোক না কেন, এই ধরনের কন্টেন্ট তাকে তার সামনে আপনি শো করলেন। এটাতে কি হলো, সে কিন্তু দেখলো যে না এরা কিন্তু অনেক ভালো, মানে আমার ভালো চাচ্ছে, মানে কাস্টমার চিন্তা করলো যে এই কোম্পানিটা কিন্তু আমার ভালো চাচ্ছে, এই যে এই দিকগুলো আমাকে দেখতে বলছে, বা একটা সিটি ছাড়ার আগে এই জিনিসটা, বা একটা নতুন সিটিতে যাওয়ার আগে আমাকে এই জিনিসগুলো দেখতে বলছে, আমি ফলো করি। দেখেন আপনি কিন্তু কাস্টমারের সাথে একটা এঙ্গেজমেন্ট বলেন, একটা রিলেশন বলেন, একটা তৈরি করে ফেলতেছেন। সো সে ধরেন এইটা দেখে হলো, পরে হচ্ছে সে তার স্টেটে চলে আসলো, মানে চেন্নাইতে চলে আসলো, আপনার যে প্রোডাক্টটা সেল করছেন সেখানে, বা যে টুলেটটা দেখেছেন সেখানে উঠলো। এখন ওঠার পরে কি আপনার কাজ শেষ? তার সাথে আর কোনো কন্টেন্টের বিনিময় করবেন না, বিষয়টা কি তাই? না, তা না। হয়তো বা তার কিছুদিন পরে আপনি আরেকটা মেইল শো করলেন, কি মেইল শো করলেন, এখানে হইতে পারে যেমন আপনি হয়তো দুইটা বেডরুমের ফ্ল্যাট নিয়েছেন, আপনি তাকে দেখাইতে পারেন দেখো আমাদের কাছে এই তিনটা বেডরুমের এরকম 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 ফ্ল্যাট আছে, এগুলার এরকম এরকম দাম, মানে কিছুটা বেশি লাগালে পরে দিলে পরে তুমি তিনটা বেডরুমের ফ্ল্যাট পাইতে পারো। অথবা মানে হইতে পারে আবার হইতে পারে একটা বেডরুমেরও আছে, তুমি দেখতে পারো, তোমার যদি দরকার না হয় এটা দেখতে পারো। এই যে তাদের আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার যে সার্ভিস আছে এই সম্পর্কে আসলে তাকে আরো বেশি উদ্বুদ্ধ করা, হ্যাঁ, তাকে আরো বেশি উদ্বুদ্ধ করা বা তাকে আরো বেশি জানানো, এইটা হচ্ছে মানে আরেক ধরনের কন্টেন্ট তাকে দেওয়া। এটা হলো। তারপরে হয়তো আপনি এরকম আরো কন্টেন্ট দিতে পারে, আপনার অন্য কোনো সার্ভিস আছে, যেমন পার্কিং সার্ভিস থাকতে পারে, লন্ড্রি সার্ভিস থাকতে পারে, এই সার্ভিস সম্পর্কে জানায়, মানে নতুন একটা শহরে আসলে তার কি কি দরকার হইতে পারে। অথবা এমন কন্টেন্ট পাঠাইতে পারে যে তোমার বাসা থেকে এত দূরে পার্ক আছে, তোমার বাসা থেকে এত দূরে রেল স্টেশন আছে, তোমার বাসা থেকে এত দূরে হসপিটাল আছে, মানে এই ইনফরমেশন গুলা, মানে একটা নতুন শহরে মুভ করলে পরে বা নতুন জায়গায় আসলো, এই ইনফরমেশন গুলা কন্টেন্ট আকারে কিন্তু তার সামনে দিতে পারেন আপনারা।
সো এটা করলেন, করার পরে তারপরে ওই যে আগের দিনে আলোচনা করছিলাম যে এখানে কিন্তু আপনার কন্টেন্ট শেষ হয়ে যাচ্ছে না। তারপরে কি তাকে দিয়ে কাউকে মানে লয়াল কাস্টমারে রূপান্তর, যারা যে অ্যাকাউন্টিং বা বিবিএর স্টুডেন্ট আছে তারা হয়তো বা ভালো জানেন যে লয়াল কাস্টমার, সেই কাস্টমারটা প্রোডাক্ট সেল করার পরে সেই কাস্টমার যাতে আপনার প্রোডাক্টটা অন্য কাউকে রেফার করে সেদিকে আপনার নজর দিতে হবে। কেমনে তাকে একটা রেফারেল বোনাস আপনি দিতে পারেন, তাকে কুপন দিতে পারেন, মানে যেভাবেই হোক এখন কিন্তু অনেক ভাবে কাস্টমারকে লয়াল কাস্টমারে রূপান্তরিত করা যাচ্ছে। বা আপনি এমন কন্টেন্ট তার সামনে শো করতে পারে যাতে সে লয়াল কাস্টমারে রূপান্তরিত হয়। এটাই মূলত একটা রিয়েল এস্টেট কোম্পানির মানে কন্টেন্ট। আমি গতদিন যে আলোচনাগুলো করছিলাম তার উপর বেস করে একটা রিয়েল এস্টেট কোম্পানির কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা আছে সেটা আর কি বললাম আপনাদের। বুঝতে পারছেন তো মোটামুটি? জি ভাই, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছি। জি ভাই। ওকে, 2:26 বাজে। তা আমি হচ্ছে আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে এই কন্টেন্ট রাইটিংটা নিয়ে। এটা যে কত বড় একটা এরিয়া ডিজিটাল মার্কেটিং এর মানে মধ্যে আছে, মানে আপনারা কোনো ধারণাও করতে পারবেন না। আমি সেই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব, আর চেষ্টা করব যে আপনারা কিভাবে কন্টেন্ট রাইটিং শুরু করবেন, কিভাবে কন্টেন্ট রাইটিং এর ক্যারিয়ারটা নেবেন, এইগুলা নিয়ে আসলে আলোচনা করব, দেখাবো অনেক কিছুই। সো আমি আপাতত আপনাদের একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নেই। আপনারা একটু আমার স্ক্রিনের দিকে তাকান, কারণ আপনাদের ওই প্রত্যেকজনের নাম দেখে দেখে এসে আসলে অ্যাটেন্ডেন্সটা নেওয়া আমার জন্য টাফ। জামিল আহমেদ ভাই আছেন আমি দেখছি। অঞ্জন রয় ভাই কি আছেন? হ্যাঁ ভাই, আছি ভাই। ওকে, আর কে কে আছেন এখানে? যাদের যাদের নাম লেখা দেখতে পাচ্ছেন তারা একটু বলেন। জি, তানভীর আহমেদ ভাই, আমি বুঝতে পারছি আপনি আছেন, আপনার ওখান থেকে প্রচুর নয়েজ আসতেছে। আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি তানভীর আহমেদ ভাই। আচ্ছা, সামিউল আলম ভাই, আপনি কি সেকেন্ড ক্লাস অ্যাটেন্ড করছিলেন? সামিউল আলম ভাই, হ্যালো, আপনি কি আদৌ আছেন? কনফিউজড আপনাদের নিয়ে। জি ভাই, আছি তো। আপনি তো আছেন, আর সবার কি অবস্থা আমি তো বুঝতেছিলাম। জি ভাই, আছি। এই সামিউল আলমের ভাইয়ের নাম দেখতেছি আসলে। সামিউল আলম ভাই, আপনি কি আছেন? আর কালকে কোন ভাই, না কালকে না, এর আগের দিন কোন ভাইকে যেন ডাকছিলাম, সে ভাই আর রেসপন্স দিতে পারে নাই। যাই হোক, সামিউল আলম ভাই আমি আপনার অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। আর গতদিন আপনি অ্যাটেন্ড করছেন কিনা জানি না আমি। আর কে কে আছেন ভাই, একটু নামগুলো বলেন একজন একজন করে। জি ভাই, এমডি ইমরান গাজী জয়। আপনি গতকালকে ক্লাস অ্যাটেন্ড করেন নাই? মানে হ্যাঁ, আমি করছি তো ভাই। আপনি 3টা ক্লাস অ্যাটেন্ড করছেন? হ্যাঁ, একটু লেট হয়েছে বাট করছি। এই জন্য গত দিনের অ্যাটেন্ডেন্স আপনার দেওয়া হয়নি। ওকে, আর তামান্না আপু আছেন দেখলাম, রানী আক্তার আপু আছেন। আর কেউ কেউ আছেন? একটু কথা বলেন ভাই। ভাইয়া, ফৌজিয়া মজুমদার নামটা তো ইনক্লুড করা হয় নাই। ফৌজিয়া ফৌজিয়া মজুমদার, আচ্ছা, সমস্যা নাই, যাদের নাম এখানে ইনক্লুডেড নাই তারা হচ্ছে আমাকে একটু সেই আপনারা এখনই এই চ্যাটে আপনাদের এই যে মাসুরা খাতুন আপুর সাথে এখনো কথাই হয় নাই। আপু দেখলাম কি মাসুরা খাতুন দিলাম, রাজু মোল্লা।
রাজু মোল্লা। রাজু মোল্লা ভাই, আজকে কি আপনার ফার্স্ট ক্লাস? ভাই গতকালকে লাস্ট 30 মিনিট অ্যাড করছিলাম আর কি, আগের দিনে ক্লাসে। রাজু মোল্লা, রাজু মোল্লা, রাজু মোল্লা। আচ্ছা, যারা আজকে যাদের এখানে নাম নাই তারা একটু তাদের নাম, ফোন নাম্বার আর ইমেলটা একটু আমাকে দেন, আমি এখানে উঠায় নিয়ে তারপর আপনাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে। রাজু মোল্লা ভাই, আপনারই দেখেন এই ক্লাসরুমে এখানে ক্লাস করতেছেন, ওর পাশে চ্যাট অপশন আছে। জি হ্যাঁ, তানভীর আহমেদ ভাই আমি দিয়ে দিচ্ছি। গতদিন হয়তো বা আপনি একটু লেটে আসছিলেন, হয়তো বা যে কোনো কারণে হবে দেওয়া নেই। তানভীর আহমেদ ভাই, ওই দেওয়া হয়েছে তো ভাই। আপনারা একটু কথা বললেন, রেসপন্স করেন, তাছাড়া তো আমি কিছুই বুঝতেছি না ভাই। 11 জন 11 জন আছেন, অথচ আমি অ্যাটেন্ডেন্স পেলাম 9 জন, 2 জন থেকে রেসপন্স করেন নাই। ভাই যারা নতুন আসছে তাদেরকে নিছেন, এই জন্য হয়তো বা হতে পারে। হ্যাঁ, যারা নতুন আসছেন তারা একটু আপনাদের কন্ট্যাক্ট গুলা চ্যাটে দেন, আমি এখানে উঠায় তারপরে ক্লাস নিতে হবে। আপনাদের অ্যাটেন্ডেন্স না পেলে সমস্যা। ভাইয়া দিয়ে দিছি। ওকে, সাদিয়া পুট্টা পাইছি আমি। কি ব্যাপার? আচ্ছা, আমি এই 3 জনের পাইছি। হ্যাঁ, এই 3 জনের দিলে পরে ঠিক আছে। হয়েছে, এবার হিসাব দিয়েছে, তাই তো বলি যে হয় না কেন। যাই হোক, এটা কপি হচ্ছে না কেন জানি না, মাউসেই কাজ করতেছে না। সাদিয়া আলম আপু, আপনার মানে সবারই তো এই জিমেলটা অ্যাক্টিভ না, মানে যারা দিছেন? জি ভাই, অ্যাক্টিভ আছেন। ওকে, এটা উঠাইতে থাকি আমি, এর মাঝে মাঝে কথা বলতে থাকি। সেটা হচ্ছে, আপনাদের কারোর কি কন্টেন্ট রাইটিং সম্পর্কে আইডিয়া আছে? কন্টেন্ট রাইটিং কি? জি না ভাইয়া, আইডিয়া নাই। সামিউল আলম ভাই, আপনি কি আসছেন? কে ভাই, আমি? হ্যাঁ, সামিউল আলম ভাই। না, সামিউল আলম ভাই, তাকে আমি অনেকক্ষণ যাবত ডাকতেছি, তার কোনো রেসপন্স নাই। আমি একটু এই যে আপনাদের এইগুলা করতেছে, অ্যাটেন্ডেন্স গুলা দিচ্ছি তো। যাই হোক, আচ্ছা ভাই, হয়তো আপনি ওয়াশরুমে যাইতে পারে maybe। হ্যাঁ, হইতে পারে। রাজু ভাই,
আমি আজকে আলোচনা করব হচ্ছে মূলত কন্টেন্ট রাইটিং আর ডিজিটাল মার্কেটিং সেক্টরে কন্টেন্ট রাইটিংটা অনেক বড় একটা সেক্টর বা অনেক বড় একটা অধ্যায় নিয়ে আছে ডিজিটাল মার্কেটিং এ কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমাদের অনেকেরই অনেক মিসকনসেপ্ট বা ভুল ধারণা থাকতে পারে যে কন্টেন্ট রাইটিং জবটা অনেক অড জব বা কন্টেন্ট রাইটিং জবটা ফিউচার কি বা ফিউচার খুব বেশি ভালো না, এই জবে বেশি ইনকাম করা যায় না, এরকম অনেকের মধ্যে ভুল ধারণা একটা থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে কন্টেন্ট রাইটিংটা অনেক ক্রিয়েটিভ একটা জব, যে কোনো সেক্টরের লোক করতে পারেন, কিন্তু এটা অনেক ক্রিয়েটিভ প্লাস এটা থেকে অনেক পরিমাণ ইনকাম করা যায়। বাংলাদেশে মোট ফ্রিল্যান্সারের প্রায় 20 থেকে 30% লোক এই কন্টেন্ট রাইটিং করে। ইভেন মানে গড়ে বাংলাদেশের যত ফ্রিল্যান্সার এই কন্টেন্ট রাইটিং করে তাদের গড় মাসিক ইনকাম 30 থেকে 90 হাজার টাকা। ইভেন আমার গতকালকের ব্যাচের একজন স্টুডেন্ট বলেন বা ভাই বলেন যাই হোক, উনি কন্টেন্ট রাইটিং করে, উনি কন্টেন্ট রাইটিং প্রায় 3 বছর ধরে করতেছে, কিন্তু শুধুমাত্র কন্টেন্ট রাইটিং করেন, সে কোর্স করতেছে অন্য বিষয়গুলো জানার জন্য। উনি বললো, মানে আমাদের সবার সাথে শেয়ার করলো যে উনি ওনার প্রায় বর্তমান মাসে 1,50,000-1,60,000 টাকার মতো হচ্ছে আর্ন করতেছে শুধুমাত্র এই কন্টেন্ট রাইটিং করে। সো মানে এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার একটাই, যে আপনাদের এখানে যারাই আছেন সবারই উদ্দেশ্যে বলার উদ্দেশ্যে যে যাতে কন্টেন্ট রাইটিং এর প্রতি আপনারা ইন্টারেস্টেড হন। টাকার বিষয়টা বলার ক্ষেত্রে আমাদের কিন্তু আলটিমেট গোল বা যাই বলেন, এই যে আপনারা কষ্ট করে ক্লাস করতেছেন, আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি, এর কিন্তু ফলাফল বা আলটিমেট গোল বা লক্ষ্যটা কিন্তু টাকাই। সো এই জন্য টাকার উদাহরণগুলো আমি বারবার টানি বা টাকার উদাহরণগুলো নিয়ে কথা বলতেছি। সো কন্টেন্ট রাইটিংটা হচ্ছে কি, আপনি আপনার চিন্তা ভাবনা, আপনার বিষয়টাকে আপনি লেখার মাধ্যমে প্রকাশ করবেন। সেটা বলতে পারি মানে বর্তমান যুগের প্রেক্ষাপটে যে কোনো কিছু ইন্টারনেট বলেন বা যেখানেই বলেন, কোনো অনলাইনে কোনো কিছু লেখাটাই বর্তমান যুগের কন্টেন্ট রাইটিং হয়ে গেছে। যেমন আপনি একটা পোস্ট লিখবেন, ফেসবুকে একটা পোস্ট লিখবেন, এটাও কিন্তু এক ধরনের কন্টেন্ট রাইটিং। আপনি কিন্তু পোস্ট লিখতেছেন, হ্যাঁ, মানে সো কন্টেন্ট রাইটিং এর অনেক সেক্টর আছে, অনেক জব আছে। আমরা আসলে এই কন্টেন্ট রাইটিং এর সবগুলা নিয়ে আজকে আলোচনা করব। কে কিভাবে, মানে সবচেয়ে বড় কথা যে কন্টেন্ট রাইটিংটা যেটা সবচেয়ে বড় সমস্যা, যে কিভাবে কন্টেন্ট রাইটিং শুরু করব, কোন বিষয় নিয়ে শুরু করব, কোথায় লেখা শুরু করব, এই প্রশ্নগুলা হচ্ছে সবচেয়ে বেশি হয়। যে কন্টেন্ট রাইটিং তো বুঝতেছি কিছু লেখা, কিন্তু কিভাবে লিখবো, আমি তো আগে কোনোদিন লিখি নাই বা আমি তো শুরুই করি নাই। আমি এখন এই কন্টেন্ট রাইটিং করার জন্য কি এখন একটা ব্লগ বা ওয়েবসাইট পাবলিশ করতে হবে আমাকে? আমি বলতেছি না, কিচ্ছু হবে না, কিচ্ছু লাগবে না। আজকের দিন পর থেকে আপনারা সবাই এখানে যারা আছেন সবাই মোটামুটি কন্টেন্ট রাইটিং শুরু করতে পারবেন। এবং কেউ যদি কন্টেন্ট রাইটিংটা পেশা হিসাবে বেছে নেন বা কন্টেন্ট রাইটিং এর ইন্টারেস্ট পান, তাহলে দেখবেন যে লাইফে অনেক ডেভেলপ করতে পারতেছেন, এই ফ্রিল্যান্সিং থেকে অনেক ডেভেলপ করতে পারতেছেন। আপনি, হ্যাঁ, সামিউল আলম ভাই, আপনি কি আসছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ ভাই, বুঝতে পারছি নেটওয়ার্ক প্রবলেম, আপনি আছেন। ওকে ভাই, ক্লাস মানে আমি আপনাকে অনেকবার ডাকলাম তো আপনার কোনো রেসপন্স নেই, এর জন্য আর কি আমি করলাম। সো আপনি সামিউল আলম ভাই, আমি যদি ভুল না করে থাকি, আপনার মনে হয় কন্টেন্ট রাইটিং সম্পর্কে আইডিয়া আছে? আচ্ছা, তেমন নাই। ওকে, সমস্যা নাই। সো মানে যে কথাটা বললাম যে কন্টেন্ট রাইটিং বিষয়টা কি, যে যারা পেশা হিসেবে গ্রহণ করবেন বা যারা কাজ করবেন, সেটা হচ্ছে কি প্রথমে আপনারা টাকার পিছনে ছুটবেন না। সেটা হচ্ছে আজকে থেকে আপনারা লেখা শুরু করেন।
আজ থেকে 1 মাস পরে দেখবেন যে আপনাদের নিজেদের লেখাটা কতটা ডেভেলপ হচ্ছে, নিজেদের স্কিলটা কত ডেভেলপ হচ্ছে। আপনি ভালো একটা ভালো কন্টেন্ট রাইটিং এর পেছনে ছুটেন, টাকা আপনার পেছনে ছুটবে। সো প্রথমেই আমাদের সবচেয়ে বড় সমস্যা যারা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে যাই, সেটা সবচেয়ে বড় সমস্যা আমরা আগে দেখি যে মার্কেট প্লেসে কোন কন্টেন্ট লিখলে পরে টাকা বেশি, কোন কি করলে টাকা বেশি, এই চিন্তা ভাবনায় যাই। তখন কি হয়, তখন হচ্ছে আমাদের ওই বিষয়টার প্রতি ইন্টারেস্ট থাকে না, বা ইন্টারেস্ট না থাকলে, আমি প্রথম থেকে আলোচনা করতে যে ইন্টারেস্ট না থাকলে আসলে সাকসেসফুল হওয়া যায় না। সো আসলে আমরা কোন কন্টেন্ট লিখবো বা কোন কন্টেন্ট নিয়ে লেখা শুরু করব সেটা নিয়ে আমি আলোচনা করি। আমি আমার দৃষ্টিকোণ থেকে পুরো অনলাইনে যতগুলা কন্টেন্ট আছে বা আছে সেটাকে 2 ভাগে ভাগ করছি। সবাই একটু যদি বিশেষ করে আজকের ক্লাসটা একটু খাতা কলম পাশে রাখেন, আমার কথাগুলো যদি একটু নোট ডাউন করে রাখেন অনেক ভালো হবে। কারণ আজকের ক্লাস আপনারা 4 ঘন্টা ক্লাস করবেন, ক্লাস পরে কিন্তু কালকে এই 4 ঘন্টা ক্লাসের কিন্তু 10 মিনিট মনে থাকবে, কিন্তু 1 মাস পরে কিন্তু এটা 5 মিনিটও মনে থাকবে না। কিন্তু খাতাতে যদি আপনার কয়েকটা পয়েন্টও লিখে রাখেন, সে পয়েন্টগুলো মাথায় থাকলে পরে অনেক ভালো কিছু করতে পারবেন। সো যেটা বলছিলাম যে যে পুরা ওয়ার্ল্ডে বা ইন্টারনেটে যত কন্টেন্ট আছে আমি 2 ভাগে ভাগ করছি, আমার নিজের দৃষ্টিকোণ থেকে 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে টিউটোরিয়াল কন্টেন্ট, আর একটা হচ্ছে প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট। এখন বলতে পারেন যে টিউটোরিয়াল কন্টেন্ট কি, বা টিউটোরিয়াল কন্টেন্ট আসলে আমি আজকে কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে ধারণা দেবো, তারপরে আপনাদের দিয়ে একটা লেখানোরও ধারণা দেবো যে কিভাবে শুরু করবেন। যাই হোক, টিউটোরিয়াল কন্টেন্ট মার্কেটিংটা কি সেটা আমার স্ক্রিনের দিকে দেখতে পারেন। যেমন ধরেন আপনি গুগলে সার্চ দিলেন হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট, দেখেন এখানে আপনি গুগলে সার্চ দিলেন হাউ টু ক্রিয়েট এ ওয়েবসাইট, দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে, অনেক ক্রিয়েট ওয়েবসাইট ফর ব্লু, অনেক ওয়েবসাইট আছে, অনেক ব্লগ আছে, অনেক কিছু আছে, অনেক কন্টেন্ট আপনাদের সামনে আসবে। সো আপনারা একটা কন্টেন্টে ঢুকলে পরে আপনারা দেখতে পারবেন যে এখানে স্টেপ বাই স্টেপ যে কিভাবে আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা কিন্তু একটা টিউটোরিয়াল দেওয়া আছে। টিউটোরিয়াল মানে কিন্তু সবসময় যে ইউটিউবের ভিডিও টিউটোরিয়াল হবে তা না। বাংলাদেশের প্রেক্ষাপটে বা এই সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে হয় কি, আমরা সবসময় ভিডিও টিউটোরিয়াল বা ভিডিও কোনো কিছু আসলে দেখতে পছন্দ করি, কিন্তু আসলে সব মানে বাইরের কান্ট্রিগুলা বলেন বা অন্য কোনো কান্ট্রিগুলাতে বলেন, এরা কিন্তু সবসময় যে ভিডিও টিউটোরিয়াল দেখে না সেটা বলতেছে না, কিন্তু সবসময় কিন্তু ভিডিও টিউটোরিয়ালটা ফলো করে না, তারা কিন্তু এই টিউটোরিয়াল কন্টেন্ট দেখে, হ্যাঁ, টিউটোরিয়াল ব্লগ পড়ে হচ্ছে একটা কাজ করে। সো এই যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করলেন, মানে টিউটোরিয়াল রিলেটেড যে বিষয়গুলো আছে না, এই সবগুলোই হচ্ছে টিউটোরিয়াল কন্টেন্ট রাইটিং আর কি। যেমন টিউটোরিয়াল কন্টেন্ট মানে অনেক কিছুই হইতে পারে, আপনি যে সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করেন সেই সাবজেক্ট রিলেটেড টিউটোরিয়াল কন্টেন্ট হইতে পারে, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন সেটা নিয়ে টিউটোরিয়াল কন্টেন্ট হইতে পারে। আর একটা আছে হচ্ছে প্রোডাক্ট কন্টেন্ট রাইটিং। এখন আমি যারা মোটামুটি তো কন্টেন্ট রাইটিং এর অভ্যাস আছে তাদের তো আছেই, কিন্তু যাদের নাই তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা প্রথম শুরু করেন প্রোডাক্ট কন্টেন্ট রাইটিং দিয়ে। কিসের জন্য আমি বলি, সেটা হচ্ছে যে একটা টিউটোরিয়াল কন্টেন্ট রাইটিং যখন করতে যাবেন তখন কিন্তু ওই বিষয়টা সম্পর্কে আপনাকে খুব ভালো নলেজ রাখতে হবে, হ্যাঁ, বা ওই বিষয়টা নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তখন কিন্তু আপনি একটা টিউটোরিয়াল বানাইতে পারবেন। আপনি কিন্তু একটা বিষয় নিয়ে জানেন না, একটা বিষয়ে কিন্তু শুধুমাত্র একটু রিসার্চ করে 2-4টা জিনিস পড়ে কিন্তু একটা টিউটোরিয়াল বানাইতে পারবেন না। সো টিউটোরিয়াল কন্টেন্ট রাইটিং যারা প্রথম শুরু করতে চান আমি বলবো তারা মোটামুটি যারা এখানে আছেন তারা প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট রাইটিংটা শুরু করতে পারেন। আর যারা মোটামুটি, আমি আপনাদের ডিমোটিভেট করব না যে টিউটোরিয়াল কন্টেন্ট, হ্যাঁ টিউটোরিয়াল কন্টেন্ট রাইটিং কিন্তু আপনারা যে জিনিসটা জানেন সেটা নিয়েও করতে পারেন। যেমন ধরেন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক,
how to create a YouTube channel, how to monetize a YouTube channel, মানে এই যে সিম্পল যে বিষয়গুলা, কন্টেন্ট রাইটিং বলে যে অনেক কমপ্লেক্স, অনেক রিসার্চ পেপার লিখতে হবে তা কিন্তু না, অনেক সিম্পল বিষয়েও একটা কন্টেন্ট রাইটিং হইতে পারে। হ্যাঁ, আহ, কারণ মানুষজন কিন্তু অনেক সিম্পল জিনিসও সার্চ দেয়, মানুষজন কিন্তু অনেক মানে শুধুমাত্র যে কঠিন কঠিন জিনিস সার্চ দেয় তা কিন্তু না। সো অনেক সিম্পল কন্টেন্ট রাইটিংও হতে পারে। সো আমরা টিউটোরিয়াল কন্টেন্ট রাইটিং নিয়ে আরো আলোচনা করব। আপাতত আপনারা যেহেতু মানে আমি ধরে নিলাম যে আপনারা এখানে যারাই আছেন মোটামুটি সবাই বিগিনার লেভেলের কন্টেন্ট রাইটার। সো আমি ধরেই নিলাম আপনারা বিগিনার লেভেলের কন্টেন্ট রাইটার। সো আপনারা, আমি আজকে প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট রাইটিং নিয়ে আরো বেশি আলোচনা করব, কন্টেন্ট রাইটিং একটা দেখাবো। এখন দেখেন প্রোডাক্ট রিলেটেড বলতে কি বোঝেন, কি বুঝি আর কি, আমরা স্ক্রিনের দিকে অনেক দেখেন। ধরেন আমি একটা অনলাইন মার্কেট প্লেস, মানে যেখানে প্রোডাক্ট পাওয়া যায়, ধরেন অ্যামাজন। অ্যামাজন দেখেন, অ্যামাজন সম্পর্কে তো মোটামুটি সবাই জানি নাকি এখানে যারা আছি? জি ভাই জানি। জি ভাইয়া জানি। ওকে, আপনি একটু রেসপন্স করেন সবাই, কারণ রেসপন্স না করলে আসলে আমি বুঝতে পারি না যে আপনারা আমাকে রিচ করতে পারতেছেন কিনা। সো সবাই একটু রেসপন্স করেন কষ্ট করে। সো অনেকেই জানি যে অ্যামাজনটা কি। অ্যামাজন হচ্ছে ধরেন একটা ই কমার্স সাইট, এটাতে আসলে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। আপনি মানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে হ্যালো, কি ব্যাপার, কি হলো? হ্যালো, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা হচ্ছে। আহ, আমার হচ্ছে মূলত ইলেকট্রিসিটি চলে গেছে, আর আমার ল্যাপটপের অবস্থা খুবই খারাপ, এটা ব্যাটারি ব্যাকআপ 1 সেকেন্ডও নাই। আচ্ছা, মানে ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথেই আসলে ল্যাপটপটা শাটডাউন নিয়ে নেয়। তো ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমি মোবাইলে কানেক্ট হয়েছি। তো আপাতত হচ্ছে এইখানে আপনারা যারা আছেন তাদের মধ্যে কে কে ডেস্কটপ অথবা ল্যাপটপে আছেন তাই বলেন। জি ভাই আমি ডেস্কটপে আছি। ওকে, যে ডেস্কটপে আছেন বা ল্যাপটপে আছেন তার এমন তো কি আছে, ফেসবুক কোনো পেজ আছে? না, না ভাই। অন্য কেউ? বুঝিনি ভাই, কি বললেন? মানে আপনি আপনারা কি ল্যাপটপে আছেন, ডেস্কটপে আছেন নাকি মোবাইলে আছেন সেটা ফার্স্টলি কথা। আর যারা ল্যাপটপ বা ডেস্কটপে আছেন তাদের কি ফেসবুক কোনো পেজ আছে কিনা? আছে ভাই কারোর? জি না ভাই, আমার তো ছিল, এখন নাই। আচ্ছা, তানভীর ভাই আপনার মনে হয় আছে, কিন্তু আপনার মাইক্রোফোনের সমস্যার জন্য মনে হয় আপনি কথা বলতে পারতেছেন না। যাই হোক তানভীর ভাই, সমস্যা নাই। তাহলে ইমরান গাজী ভাই আপনি একটু, জয় ভাই আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আপনার স্ক্রিনে আসলে আমি দেখে পড়াই, কারণ আপাতত তো আমার ল্যাপটপ শাটডাউন।
ইমরান ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা আনমিউট করে তারপরে স্ক্রিন দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি, সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা আপনি করেন, একটা নতুন ট্যাবে যান, এখানে থাকার দরকার নেই, আপনি নতুন একটু ট্যাবে যান। তো আমি যেরকম বললাম আমাজনে ঢোকেন, আমাজনে ঢোকেন। আচ্ছা, আর এখানে যারা আছেন তাদের কারো কি থিম ফরেস্ট সম্পর্কে আইডিয়া আছে? থিম ফরেস্ট জি ভাই, একটু আইডিয়া আছে। ওই যে থিম ওয়েবসাইটে তৈরি করার জন্য যে থিমগুলো তৈরি হয় এগুলো বিক্রি হয়ে যায় না। এক্স্যাক্টলি। সো আপনার কন্টেন্ট রাইটিংটা শুধুমাত্র যে এই যে অ্যামাজনে যা পাওয়া যায় মোটামুটি সবই হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, আর সফটওয়্যার রিলেটেড প্রোডাক্ট এরকম অ্যামাজনে যেরকম ফিজিক্যাল প্রোডাক্ট আছে এরকম সফটওয়্যার রিলেটেডও কিছু প্রোডাক্ট আছে। হ্যাঁ, এরকম ধরেন একটা উদাহরণ হচ্ছে থিম ফরেস্ট। আপনি যে থিম ফরেস্টে ঢুকেন সবাই দেখবে এইখানে আসলে যে সফটওয়্যার রিলেটেড বা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য যেসব জিনিস দরকার হয় বা যেসব প্রোডাক্ট দরকার হয় সেই সব প্রোডাক্ট আর কি পাওয়া যায়। সো প্রথমে আমি একটা জিনিস আলোচনা করে রাখি যে কে কোন প্রোডাক্ট বা কে কোন ক্যাটাগরি নিয়ে আসলে কন্টেন্ট রাইটিংটা শুরু করবেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। বেশিরভাগ সময় দেখা যায় যে মানে খুব এইটা এইটা বাছাই করার জন্যই অনেকে অনেক সময় নষ্ট করে, প্লাস হচ্ছে চিন্তা ভাবনা করে যে মার্কেট প্লেসে কোনটার চাহিদা বেশি আছে, সেই সেই ক্যাটাগরি নিয়ে আমি হচ্ছে কন্টেন্ট রাইটিং শুরু করব। আসলে এইটা হচ্ছে এক্স্যাক্টলি একটা ভুল মিসকনসেপ্ট, কারণ প্রত্যেকটা প্রোডাক্টই সেল হয় আর প্রত্যেকটা প্রোডাক্ট রিলেটেডই মানুষ গুগলে সার্চ করে। সো আপনি কোন প্রোডাক্ট নিয়ে বা আপনি কোনটা নিয়ে আসলে কন্টেন্ট রাইটিং করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার কোন বিষয়টার প্রতি ইন্টারেস্ট। কেউ হয়তো বা থাকতে পারে যে তার ইলেকট্রনিক্স এর উপর ইন্টারেস্ট, ওকে ইলেকট্রনিক্স নিয়ে কন্টেন্ট রাইটিং শুরু করেন। কেউ হয়তো থাকতে পারে তার কসমেটিক্স এর উপর ইন্টারেস্ট, ওকে কসমেটিক্স নিয়ে সে কন্টেন্ট রাইটিং শুরু করতে পারেন। কেউ হয়তো থাকতে পারে তার বাইক নিয়ে ইন্টারেস্ট, ওকে বাইকের উপর কন্টেন্ট রাইটিং শুরু করেন। কেউ থাকতে পারে সিনেমা নিয়ে ইন্টারেস্ট, সিনেমার উপর মুভির উপর কন্টেন্ট রাইটিং শুরু করেন। সো এইটার কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই বা ধরাবাঁধা কোনো কিছু নাই, প্রত্যেকটা জিনিসেরই মার্কেট ভ্যালু আছে এবং প্রত্যেকটা জিনিসই আপনাদের কাজে লাগবে, প্রত্যেকটা জিনিসের কন্টেন্ট রাইটিংটাই কাজে লাগে। আবার যারা যারা ধরেন এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমার মনে হয় গতদিন কথা হয়েছে যে দুই একটা ভাই মনে হয় ওয়েবসাইট ডেভেলপমেন্টের করার ইচ্ছা আছে বা করতেছে, এরকম কথা হয়েছে। যাই হোক, তাদের ইচ্ছা থাকলে তারা এই যে সফটওয়্যার রিলেটেড ওয়ার্ডপ্রেসের থিম নিয়ে কন্টেন্ট রাইটিং করুক বা যে কোনো কিছু, এর মধ্যে বহু অনেক কিছু আছে। মানে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে কন্টেন্ট রাইটিং শুরু করতে হবে। মানে সবচেয়ে বড় কথা যে আপনি প্রথমে আপনার ইন্টারেস্টিং বিষয়টা বাছবেন, যে আমি কোন বিষয়টা প্রতি আমার ইন্টারেস্ট আছে, কোন বিষয়টা আমাকে টানে, সেই বিষয়টা নিয়ে আপনি কন্টেন্ট রাইটিং শুরু করেন। এখন কন্টেন্ট রাইটিংটা কিভাবে শুরু করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। যে মানে অনেকের মধ্যেই মিসকনসেপ্ট, মানে অনেকে জানেই না, যে অনেকের ধারণা যে শুধুমাত্র যে ব্লগ বা ওয়েবসাইটেই কন্টেন্ট লেখা যায়, যে এই কন্টেন্ট মার্কেটিং শুরু করার জন্য বা কন্টেন্ট রাইটিং, সরি কন্টেন্ট মার্কেটিং বলতেছি, দুইটা কিন্তু আলাদা জিনিস। আমার হয়তো বা মাঝে মধ্যে ভুল হচ্ছে, আপনারা ধরে নিয়েন, মানে ঠিকগুলো ধরে নিয়েন যে কন্টেন্ট রাইটিং নিয়ে কিন্তু আলোচনা করতেছি। যাই হোক, আপনারা অনেকের ভুল ধারণা থাকে যে ওয়েবসাইট বা ব্লগ একটা পাবলিশ করতে হবে তারপরে আমাদের কন্টেন্ট রাইটিং শুরু করতে হবে। না, আপনাদের শুরু করার জন্য কোনো ওয়েবসাইট বা ব্লগ এগুলার পাবলিশ করার দরকার নাই। আপনারা শুরু করেন, যখন শুরু করতে করতে নিজেরাই বুঝবেন যে এটা পাবলিশ করার মতো বা আমি অনলাইনে এটা লোকজন ভিউ পাবে, নিজেরাই আসলে বুঝবেন, এটা আসলে কেউ বলে দেওয়ার মতো নাই, নিজেরাই বুঝবেন। তখন তখন পরে হচ্ছে চিন্তা ভাবনা। আগে কি, আগে হচ্ছে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আমি প্রত্যেকের বলতেছি যে স্কিলটাকে ডেভেলপ করতে হবে। তো আমি ছিলাম হচ্ছে প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট মার্কেটিং।
এখন ভাই আপনি একটু আপনার ফেসবুকে ঢুকেন, হ্যাঁ? ফেসবুকে মানে কন্টেন্ট রাইটিংটা কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কেন আমি ফেসবুক থেকে শুরু করতে বলতেছি এরও আমি কিছু উদাহরণ আপনাদের দেব, মানে দেখায় দেব আর কি। আচ্ছা, ক্রিয়েটিভ পেজে যান তো, আপনি একটা পেজ ক্রিয়েট করবেন আর কি। সবাই একটু খেয়াল করে দেখবেন উনি যে কাজগুলো করতেছে। ফেসবুকে পেজ ক্রিয়েট করা তো মোটামুটি সবাই করতে পারবেন, এটা আহামরি কঠিন কিছু না। তো একটা পেজ ক্রিয়েট করেন। এখানে দেখতে হবে ভাই, দান কোথায়? এই যে পেজ দেখেন, আপনার পেজের একটা অপশন আছে আপনার ক্রিয়েট, হ্যাঁ পেজ, পেজ ওকে, ক্রিয়েট এ পেজ দেখেন আছে। আপনার কি এইটা আপনার পেজ ক্রিয়েট করা আছে? জি না ভাই, করা নাই। আচ্ছা, একটা পেজ ক্রিয়েট করে ফেলেন। আর সবাই একটু দেখেন মনোযোগ দিয়ে, আমি আবার বলতেছি, আপনারা এগুলো বিষয়গুলোকে অনেক ইজি মনে করেন। হ্যাঁ, জি ভাই, পেজ নেম বলেন কি দেবো? আপনার মনে, আরে ভাই আপনি একটা আপনার পেজ ক্রিয়েট করবেন, আপনার মনে হতে আচ্ছা, পারে। হ্যাঁ এটা দিতে পারি। আপনার নাম দিয়েও ক্রিয়েট করতে পারেন আপনি পেজ, সমস্যা নেই। আচ্ছা, ওর নাম দেখি। আচ্ছা, এই ক্যাটাগরি কি দেবো? ব্লগিং, পার্সোনাল ব্লগিং দেন, বা যা খুশি দিতে পারেন, সমস্যা নেই তো। ডেসক্রিপশন আপনার না দিলাম। হ্যাঁ, এখন এত কিছু আসলে দেওয়ার দরকার নাই, আমরা অ্যাকচুয়ালি সবাইকে একটা করে ধারণা দেব। Created. Add profile picture. Profile picture. Let's go there. Okay. Cover. Cover নাই, cover বাদ দিয়েছি। ওকে, আপনার পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এখন পেজের হ্যাঁ মধ্যে জি ভাই, হ্যাঁ পেজের ভিতরে আছে। আচ্ছা, আমি এরকম দেখতেছি কেন আপনার পেজের এটা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন হচ্ছে দেখেন বাম সাইডে আপনার একটা মানে পোর্শন থাকার কথা, পেজের যে নোটস আকারে একটা পোর্শন থাকার কথা, যেটা নাই, বা প্রথমে যারা পেজ ক্রিয়েট করবেন তাদের বাম সাইডে হুট করেই নোটস সেকশনটা আসবে না। হ্যাঁ, সো আপনাকে সেটিংস থেকে একটু সেটিংস চেঞ্জ করে নিতে হবে। সেটিংসে যান, পেজের সেটিংস আছে দেখেন। হ্যাঁ, সেটিংসে যে আচ্ছা দাঁড়ান, আপনি আগে আমাকে শেয়ার করেন। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন সবকিছু? জি ভাই। হ্যাঁ ভাইয়া। কারো কিন্তু কোনো সমস্যা থাকলে বলবেন ভাই। জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে, তো সেটিংসে গেছেন, সেটিংসে গিয়ে হচ্ছে যে টেমপ্লেট এন্ড ট্যাবস, এখানে যান। এখানে নিচে যান, একবারে নিচে যান। নোটস, হ্যাঁ, নোটসটাকে অন করে দেন, অন করে দিয়ে সেভ দিয়ে দেন। অটো সেভ। ওকে, পেজটা এবার রিলোড দেন। আচ্ছা, আমার এই বিদ্যুৎ আসছে, আমি একটু পিসি থেকে কানেক্ট হচ্ছে, আপনি আপনি আপনার স্ক্রিন করে রাখেন, আপনারটা দিয়ে দেখাবো আর কি। আচ্ছা,
হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। হ্যালো। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। কোশ্চেন হচ্ছে ভাই এটা ক্রিয়েট হতে হতে একটা কোশ্চেন চাই। ওটা হচ্ছে ভাই এই ফেসবুক পেজে মার্কেটিংটা কিভাবে হতে পারে আর কি সর্বোচ্চ। আমি ওই মানে যে কেউ কি শুনতে পাচ্ছেন এই ইমরান ভাই বা তানিয়া আক্তার আপু, জি ভাই, জামিল শুনতে ভাই পাচ্ছি। কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছিল না। এখন শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ জামিল ভাই বলেন তাইলে, আমি আসলে শুনতে পাচ্ছি আপনার কথা। জামিল ভাই শুনতে পাচ্ছেন? আপনার কথাটা আবার একটু বলেন, আসলে জি ভাই, আমি শুনতে পাচ্ছি। নিজেই শুনতে পাই। জি বলেন, আপনার কথাটা আবার একটু বলেন। বলছি ভাই যে কোনো ফেসবুক এই যে পেজ ক্রিয়েট হচ্ছে বা যে কোনো ফেসবুক পেজ, এটা মার্কেটিং করা যায় হুম। কিভাবে? সর্বোচ্চ পৌঁছানো যায় কিভাবে? কোনো উপায়? হ্যাঁ, এইটা নিয়ে আসলে আমরা মানে আমরা বৃহৎ আকারে আলোচনা করব যে ফেসবুক মার্কেটিং বা এই মার্কেটিং সম্পর্কে আমার একটা আইডিয়া দিব আপনাদেরকে, সেটা সমস্যা না। অ্যাকচুয়ালি এটা নিয়ে আমাদের ক্লাস আছে। আপাতত আমরা কন্টেন্ট রাইটিংটা দেখি, আমরা ইন ফিউচারে আর কি এটা নিয়ে ক্লাস নিব, ঠিক আছে? ফেসবুক সর্বোচ্চ যেটা রিচ করা যায়, ওকে ভাই। কিভাবে কিভাবে বুস্ট করা যায়, এগুলো আসলে দেখবো, আস্তে আস্তে দেখবো। সো ভাই জামিল জয় ভাই, আপনি একটু জি যান, ভাই। আপনার পেজে যান, পেজে যান। জি ভাই। পেজে গিয়ে নোটসটা কি আসছে? আসছে? নোটস, আসার তো কথা, আপনি নোটসটা অন করে মনে সেভ দিতে হবে আপনাকে। বাম সাইডে নোটসটা আসার কথা। আচ্ছা, আবার দেখছি। নিচে আসেন তো আরো, নোটস পেজে ভাই ইয়ে তো আছে, ভিডিও স্কেচ হাইলাইট নোটস পেজ। আরো নিচে আসেন তো। এটাই লাস্ট, আমি নিচে নাই। আহ, নোটস যে আপনার কি এখানেই এটা- তো মার্ক করা আছে। হ্যাঁ বুঝতে পারছি, আপনার এটা ফেসবুক অ্যাপস এর মতো লাগতেছে কেন? ও আচ্ছা, আর এর জন্যই মানে আমি ও আচ্ছা, গুলো খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি। সো আপনি আপনার এখন দেখেন যে নিচে আছে অ্যাড ট্যাবস আছে, নিচে আসেন, নিচে আসেন, অ্যাড ট্যাবস। এখানে গিয়ে এটা কি অ্যাড ট্যাবস। হ্যাঁ, নোটস তো নোটস এখানে। অলরেডি অ্যাড করা কি? হ্যাঁ হ্যাঁ, নোটস এটা। হ্যাঁ, তাহলে এখন পেজে যান, দেখেন বাম সাইডে নোট সেকশনটা পাবেন। আমি আসলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করি, আমি কেন এই ফেসবুকের নোটস নিয়ে লেখার কথা বললাম বা কিসের কথা বললাম, এর আসলে এর পেছনে কি কারণ আছে। এর পেছনের কারণটা হচ্ছে যে ফেসবুক নোটসটা অনেক নোটসটা ওপেন করেন, ওপেন করলে বুঝতে পারবেন যে এটা সুন্দর করে কন্টেন্ট রাইটিং করার জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিছে। হ্যাঁ, এর জন্যই আর কি এখানে এই যে অ্যাড নোটে যান, কন্টেন্ট রাইটিং লেখার অভ্যাস এখানে করাটাই বেটার। নোটের পাশে দেখেন অ্যাড নোটস আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। আসবে আসবে, হ্যাঁ দেখেন এখানে সেম ভাবে একটা টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, আপনি ফটো অ্যাড করতে পারবেন, বা এইটা আসলে কি মানে অনেক সুন্দর করে কন্টেন্ট রাইটিং করার জন্য একটা সুন্দর একটা ওয়ে, আপনি এখানে আপনার কন্টেন্ট গুলা আর কি লিখতে পারেন।
এখন কথা হচ্ছে যে ভাই আমি কি লিখবো বা কেমনে লিখবো সেটা। এখন আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন, অ্যামাজনে যাইতে পারেন বা ইসে যাইতে পারেন, কি বলে সরি থিম ফরেস্টে যাইতে পারেন। মানে যে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি লিখতে পারেন। হ্যাঁ, কিভাবে লিখবেন সেটাও আমি বলে দিই। ধরেন অ্যামাজনে যাবেন, অ্যামাজনে গিয়ে আপনার ইন্টারেস্টেড বিষয় কি আছে, বা আপনি কোন বিষয়ে ইন্টারেস্ট ফিল করেন সেটাকে নিজের কাছে কোশ্চেন করে ফাইন্ড আউট করবেন। আহ, যেমন ধরেন আমার কাছে ইন্টারেস্টিং বিষয় আছে ক্যামেরা, ক্যামেরা দিয়ে সার্চ দেন অ্যামাজনে, সার্চ অপশন আছে দেখেন, সার্চ বার আছে উপরে। হ্যাঁ, এখানে ক্যামেরা দিয়ে সার্চ দেন, দেখেন যে কোনো মানে প্রথম ক্যামেরা ওপেন করেন, প্রথম পেজ, কোড আছে, যাই হোক দেখেন। এখন আপনি অ্যামাজনের একটা, আমি যেমন ধরেন ক্যামেরাতে আমার ইন্টারেস্ট আছে, এর জন্য আমি ক্যামেরা নিয়ে লেখালেখি শুরু করব। কিভাবে আপনি যে ক্যামেরা নিয়ে লেখালেখি শুরু করতে হবে তা না, ক্যামেরা ব্যাগ আছে, ক্যামেরা ট্রাইপড আছে, ক্যামেরা লেন্স আছে, যে কোনো কিছু নিয়ে আসলে আপনারা লিখতে পারেন, বা যে কোনো তার অ্যাডভান্টেজ লিখতে পারেন, ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারেন, তার বর্ণনা লিখতে পারেন। এখন কিভাবে লিখবেন এটা হচ্ছে কথা, সেটাও দেখা দেব। দেখেন এইখানে কিন্তু আমাদের অ্যাবাউট দিস আইটেম নামে অ্যামাজনে কিন্তু একটা ডেসক্রিপশন আছে। হ্যাঁ, আর এই যে অ্যাবাউট দিস আইটেম, দেখেন এই যে 5 লাইনে একটা ডেসক্রিপশন আছে, বা নিচে হচ্ছে কিছু রিভিউ দেখতে পারেন আপনি। হ্যাঁ, মানে একটা আইডিয়া নিতে পারেন। প্লাস একটা কন্টেন্ট রাইটিং এর সবচেয়ে বড় যে বিষয়, আমি আবার বলতেছি এটা মাথায় রাখবেন, একটা কন্টেন্ট রাইটিং এর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে রিসার্চ করা বা অন্য কিছু পড়া। কিভাবে রিসার্চ করবেন, এই ক্যামেরাটার নাম কপি করেন জয় ভাই, ক্যামেরা পুরাটা না, পুরাটা তো নাম না, ওর নাম মডেল পর্যন্ত কপি করে, এই পর্যন্ত। হ্যাঁ এই পর্যন্ত, এটা মডেল পর্যন্ত, এটা নিয়ে গুগলে দেন, গুগলে সার্চ দেন। দেখেন অ্যামাজন বাদে অন্য যে কোনো একটা কিছুতে ঢুকেন, অ্যামাজন বাদে। ওকে, হ্যাঁ যান, দেখেন আপনি এই ক্যামেরাটা নিয়ে আপনি গুগল করলে পরেও অনেক অনেক ব্লগ পাবেন, অনেক কন্টেন্ট পাবেন, অনেক ডেসক্রিপশন পাবেন। সো আপনার ফার্স্ট কাজটা হবে যে এরকম মিনিমাম 10টা এই প্রোডাক্ট নিয়ে ডেসক্রিপশন বলেন, ব্লগ করেন, এই জিনিসটা পড়তে হবে। পড়ার পরে আপনি তাদের মাথার মধ্যে রাখবেন। হ্যাঁ, মাথার মধ্যে রেখে আপনার মতো আপনি কন্টেন্ট লিখবেন। এই যে দেখেন এখানে ওভারভিউ আছে, অনেক কিছু আছে, মানে আপনি করতে হবে। কিন্তু অনেকেই বলতে পারেন তাহলে ভাই আমি তো কপি পেস্ট করব। আমি আবার বলতেছি, কপি পেস্ট করে কখনো কন্টেন্ট রাইটিং করা যায় না, সেটা কখনোই পসিবল না। আপনারা হয়তো ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট করে থাকবেন, দেখে থাকবেন যে অ্যাসাইনমেন্ট জমা দিলে অনেক টুল আছে যেটাতে কপিরাইট ধরা যায়, প্লাগারিজম করা যায়, অনেকে হয়তো পরিচিত হয়ে থাকবেন এই টুলগুলোর সাথে। সো সো কপিরাইট কখনোই কপিরাইট করবেন না, বা কেউই করবেন না কপিরাইট। কপিরাইট করে কখনো কন্টেন্ট রাইটার হইতে পারবেন না। হয়তো বা হইতে পারে দুই একটা কাজ পাইতে পারেন, দুই একটা কাজে কপিরাইট করে তাদের কাজ করে দিতে পারেন, কিন্তু আজ হোক কাল হোক আপনার মানে কপিরাইটের কোনো আসলে ফিউচার নাই। মানে সরি, কপিরাইট কেন বলতেছি, কপি পেস্টের আসলে কোনো ফিউচার নাই। সো আপনারা কখনোই কন্টেন্ট রাইটিং এর সময় কপি পেস্ট করার চিন্তা ভাবনা করবেন না। কি করবেন, এই মানে একটা প্রোডাক্ট নিয়ে হোক বা একটা সার্ভিস নিয়ে হোক, যা কিছু নিয়েই হোক, সেটার যে কন্টেন্ট রাইটিংটা করবেন সেটা হচ্ছে আগে ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসটা সম্পর্কে মিনিমাম 10 জায়গা হোক 15 জায়গা হোক পড়বেন, পড়ে নিজেরা বুঝবেন, আগে বোঝার পরে ওইটা নিয়ে আপনি লিখবেন। হ্যাঁ, আর একটা বড় কথা যে কন্টেন্ট রাইটিং এটা মানে সবচেয়ে যারা কন্টেন্ট রাইটার বা যারা কন্টেন্ট রাইটিং করে তাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারা একটা খাতা কলম সবসময় রাখে। কেন রাখে? কারণ হচ্ছে আপনি যখন 10 জায়গা পড়বেন, 10 জায়গা পড়ার পরে তো আপনার লিখতে যাবেন। তো এই যে জায়গায় জায়গায় পড়বেন, পড়ার পরে 10টা জায়গা পড়ার পরে যখন লিখতে যাবেন তখন কিন্তু মাথার ভিতরে আসলে কিছু থাকবে না। তো আপনি যখন যেটা পড়তেছেন এইটার মধ্যে যে ইনফরমেশন বলেন বা যে ইনফরমেশন বলেন বা যে পয়েন্টগুলো আপনার কাছে ইউনিক লাগতেছে, যে বিষয়টাই বলেন না কেন, এই বিষয়টাকে আপনি পয়েন্ট আউট করে রাখবেন আপনার খাতে, একটা বা দুইটা এরকম 10টা যখন আর্টিকেল পড়বেন বা 10টা ব্লগ পড়বেন বা 10টা ডেসক্রিপশন পড়বেন, সেখান থেকে কিন্তু আপনি 20টা
বা 10টা পয়েন্ট খাতায় লিখে রাখলেন। পরে আপনি যখন আপনার নিজের কন্টেন্টটা রাইট করতে যাবেন তখন ওই পয়েন্টগুলা দেখে দেখে ওগুলা মাথায় নিয়ে আপনাকে কন্টেন্ট রাইট করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কন্টেন্ট রাইটার একটা মানে মানে মস্তিষ্কে অবশ্যই থাকতে হবে এটা। আর কন্টেন্ট রাইটিং কেউ বলতে পারেন যে ভাই আমার লেখনী শক্তি নাই, আমি বলতেছি আবার যে কন্টেন্ট রাইটিংটা কোনো ইসের মানে ইসের জব না যে আপনার লেখনী শক্তি আগে থেকেই থাকতে হবে, এরকম না। যে যত প্র্যাকটিস করবেন সে তত ভালো কন্টেন্ট রাইটার হবে। আর উইদাউট প্র্যাকটিসে যার যত ভালো স্কিলই থাক, তার যত লেখনী শক্তি থাক, উইদাউট প্র্যাকটিসে কেউ কিছুই করতে পারবেন না। সো আপনারা প্র্যাকটিস শুরু করে দেন, দেখবেন যে আজ একটা কন্টেন্ট রাইটিং করতেছেন, আপনারা নিজেরাই ওটা রেখে দেবেন, 15 দিন পরে আরেকটা কন্টেন্ট রাইটিং করতেছেন, এইটা ওইটার সাথে মিলায় দেখবেন যে অনেক ডিফারেন্স, আপনারা নিজেরাই অনেক কিছু মানে ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে, আমি আরো আস্তে আস্তে দেখাবো। যাই হোক, আপাতত আমাদের সুবিধার্থে জয় ভাই, ও আরেকটা কথা, সেটা হচ্ছে ইসে যান জয় ভাই, নোটসে যান। সেটা হচ্ছে যে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার টাইটেল। যত ভালো টাইটেল হবে লোকজনকে কিন্তু তত ভালো বেশি অ্যাট্রাকশন করবে। খারাপ একটা টাইটেল হলে পরে কিন্তু আপনার সেই কন্টেন্ট মার্কেটিং করে আদৌ কোনো বেনিফিট আছে কিনা আমি জানি না। সো টাইটেলটা কিন্তু অনেক বড় একটা বেনিফিট হয়। যেমন ধরেন টাইটেলের উদাহরণ দেই, অনেকেই হয়তো পরিচিত থাকবেন। যেমন ধরেন এমন একটা কন্টেন্টের টাইটেল দিতে পারেন যে যে 10টি জিনিস আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, একটা টাইটেল দিলেন। হয়তো বা এরকম হইতে পারে বা আবার ওই সেম টাইটেলটা আরেকজন দিল যে যে 10টি জিনিস না থাকলে আপনার জীবন বৃথা। জিনিস কিন্তু একই ভেতরে। তো টাইটেলের জন্য দেখেন আপনার মনের ভেতর বলেন বা ইসের ভেতর বলেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে বিষয়টা চেঞ্জ হয়ে যায়। সো একটা টাইটেল একটা কন্টেন্টের অনেক বড় একটা অলংকার বলতে পারেন। হ্যাঁ, টাইটেল দেখে আসলে লোকজন উদ্বুদ্ধ হয়ে কন্টেন্ট রাইটিং মানে আপনার কন্টেন্টটা পড়বে। তো আপনি টাইটেল লিখতে পারেন, আমি একটা টাইটেল দিই যে টপ 10 ক্যামেরাস ইন 2020, এটা দেন। ওকে, এটা একটা টাইটেল হইতে পারে। মানে আমি জাস্ট খালি একটা এক্সাম্পল দিচ্ছি, তার মানে এই না যে এরকম টাইটেল দিবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এরকম করে কন্টেন্ট রাইটিং করবেন। সো 1 নাম্বার দিয়ে হচ্ছে আপনি যে ক্যামেরাটা নিয়ে রিসার্চ করতেছেন বা যেটা করতেছেন সেটার নামটা দেন। মনে কপি করাই আছে, পেস্ট করেন তাই হবে। হ্যাঁ, ওকে, এটা আসলে হয়ে গেছে, এটা হেডলাইট হয়ে কি সরি হাইলাইট হয়ে গেছে, আপনি নরমাল লেখা করেন। এটাকে কন্ট্রোল মানে ওই যে বোল্ড করে দিতে পারেন না, বোল্ড হয়ে আছে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বোল্ড করে দিতে পারেন। সো এখন হচ্ছে আপনি এটা লিখলেন টপ 10 ক্যামেরা ইন 2020, তারপরে এই ক্যামেরা এই যে মূলত হচ্ছে এখন আপনার ডেসক্রিপটিভ লেখা শুরু হবে। মানে আপনাকে কিন্তু অবশ্যই ওই রিসার্চ করে আপনার লিখতে হবে। সো আপাতত কিন্তু এখন এই 10টা পড়ে রিসার্চ করে লেখার সময় নেই। সো আপনি যে কোনো একটা জায়গা থেকে একটু কপি দিয়ে এখানে পেস্ট করেন। আমি জাস্ট খালি ডেমো দেখায় দিই, কিন্তু আমি আবার বলতেছি যে কপি পেস্ট করে কিন্তু হবে না কিছু। হ্যাঁ, এতটুকুই দেন, এত বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, দেন। ওকে, দেখেন এইটা ধরেন আপনার সাপোজ এটা আমরা ধরলাম যে আপনার মাথা থেকে আসছে বা রিসার্চ করে আপনি এই ক্যামেরাটা সম্পর্কে যে ভালো হোক খারাপ হোক মানে সকল কিছু এখানে তুলে ধরছেন। তুলে ধরার পরে এখন একটা জিনিস কিন্তু বাদ আছে, সেটা দেখেন যে আপনার ছবি বা একটা ইমেজ না থাকলে আসলে অনেক সময় কিন্তু আমরা নাম দেখে বুঝি না, বা ক্যামেরা বলেন বা যে কোনো কিছুরই বলেন, একটা ছবি থাকলে কিন্তু আপনার কন্টেন্টটা আরো সুন্দর হয়। হ্যাঁ, একটা ছবি অনেক ভালো একটা জিনিস আর কি, মানে কোনো কন্টেন্ট বোঝার জন্য দেখবেন যে ভালো ভালো টিউটোরিয়ালের কন্টেন্ট হোক বা যে কোনো কন্টেন্ট হোক, ওইটা মাঝে একটু পরপরে একটা করে স্ন্যাপ দেওয়া অথবা ছবি দেওয়া বোঝানোর জন্য। তো আপনি ছবি এখন কিভাবে নেবেন, সবাই একটা মনোযোগ দিয়ে শুনবেন যে অনেক সময় প্রোডাক্ট এর যখন কন্টেন্ট রাইটিং করবেন
যদি অ্যামাজনের সাথে ডিল হয় বা আপনার কন্টেন্ট রাইটিং করবেন, কথার কথা বলতেছি, তখন কিন্তু অ্যামাজনের ছবিটা খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন। কিন্তু অনেকেই হয়তো জানেন যে আপনারা কিন্তু সব ছবি বা যাই হোক সব ছবি কিন্তু ইউজ করতে পারবেন না, এখানে কপিরাইট অনেক ইস্যু আছে, কপিরাইটের অনেক বিষয় আছে। এখন কোশ্চেন করতে পারেন তাহলে ভাই আমি কোন ছবি ইউজ করব আর কোন ছবি করব না। যেসব ছবির মধ্যে ওয়াটারমার্ক আছে, আমি আরো বলতেছি, যেসব ছবির মধ্যে ওয়াটারমার্ক আছে বা নিচে লোগো আছে সেই সব ছবি আপনারা কখনো ইউজ করবেন না। আর প্রোডাক্টের সাথে আর একটা ওয়ে আছে, আমি আপনাদের ওয়েটা দেখাচ্ছি যে কিভাবে কন্টেন্ট ভাই ফটো পরে অ্যাড করেন, কন্টেন্ট এই কপিরাইট ফ্রি ছবি বা আপনারা পাইতে পারেন গুগলে। সেটা হচ্ছে, আপনি কি ক্রোমে আছেন? জি ভাই। আপনি একটা নতুন ট্যাবে যান, এখানে ক্যামেরা দিয়ে সার্চ দেন, ক্যামেরা। সবাই এটা একটু ভালো করে দেখবেন, এটা শুধুমাত্র যে এই কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগে তা না, জীবনে অনেক কাজে লাগে কপিরাইট ফ্রি, যেহেতু অনলাইনে আপনারা আপনাদের ফিউচার গড়ার জন্য কিন্তু আসছেন। সো অনলাইনে কপিরাইটিং এর বিষয়টা অনেক বেশি প্রবল। সো কিভাবে যাই হোক, কিভাবে কপিরাইট ফ্রি আসলে ছবি বা কোনো কিছু কালেক্ট করবেন সেটা আমি আজকে দেখাবো। এখান থেকে ইমেজে ক্লিক করেন। হ্যাঁ, এখন দেখেন, সবাই খেয়াল করেন যে আমাদের ক্রোমে কিন্তু সার্চ দিলে ইমেজের পরে এই যে পাশে কিন্তু একটা সেটিংস আছে, ইমেজে ক্লিক করে আমরা সেটিংসে যাব, সেটিংসে যান, হ্যাঁ, অ্যাডভান্স সার্চে যাব, অ্যাডভান্স সার্চ। ওকে, নিচে আসেন, একবারে নিচে আসেন, নিচে আসেন, লাস্ট পয়েন্টটা কি দেখেন তো, অ্যাডভান্স সার্চ লেখার যে উপরে, হ্যাঁ দেখেন এইখানে কিন্তু অনেকগুলো আমাদের অপশন আছে, অপশনগুলো পড়লে আমরা বুঝবো যে বিষয়গুলো কি। আমরা যে ইমেজগুলো সার্চ দিব, বা একটু পরে ক্লিক করেন, আমি সবাইকে আসলে বিষয়টা বুঝাই। ইমেজগুলো সার্চ দেব, সেগুলো আসলে কি রকম হইতে পারে। এখানে দেখেন ওনার কোনো ফিল্টার নাই, মানে নট ফিল্টার বাই লাইসেন্স, লাইসেন্স দিয়ে কোনো ফিল্টার নাই। দ্বিতীয়টা আছে দেখেন ফ্রি টু ইউজ বা শেয়ার, মানে এইটা যদি সিলেক্ট করে দেন তারপরে যে ইমেজগুলো আসবে সেটাকে আপনি ইউজ করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। তারপরের পোর্শনটা সিলেক্ট করলে পরে আসবে কি, ফ্রি টু ইউজ অ্যান্ড শেয়ার ইভেন কমার্শিয়ালি, মানে হচ্ছে এই প্রথমটা যখন ইউজ করবেন তখন কিন্তু নিজের ইউজ করতে পারবেন আর শেয়ার করতে পারবেন। তারপরেরটা কিন্তু আপনার হচ্ছে কমার্শিয়ালিও ইউজ অ্যান্ড শেয়ার করতে পারবেন। তারপরেরটা দেখেন যে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই, এই অপশনটা যদি সিলেক্ট করেন তাহলে আপনি নিজে যে ইমেজগুলো আসবে সেগুলো ইউজ করতে পারবেন, শেয়ার করতে পারেন এবং তাদেরকে মডিফাই করতে পারবেন, ঠিক আছে। আর লাস্টের পয়েন্টটা দেখেন, ফ্রি টু ইউজ শেয়ার আর মডিফাই, ঠিক আছে, ইভেন কমার্শিয়ালি, মানে আপনি এই ইমেজটা নিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন, কমার্শিয়ালি ইউজ করেন, নিজে ইউজ করেন, শেয়ার করতে পারেন, মডিফাই ইউজ করতে পারেন। সো এখানে এই অ্যাডভান্স সার্চের এই সেটিংস করে আমরা কিন্তু খুব ইজিলি কপিরাইট ফ্রি কোন ইমেজগুলো আছে সেই ইমেজগুলো ইউজ করতে পারি। বুঝতে পারছেন তো এটা সবাই কিভাবে করবেন? জি ভাই। অন্যরা সবাই জি ভাইয়া বুঝতে পেরেছি। জি ভাইয়া বুঝছি। ওকে, মোটামুটি বুঝলাম। না আপনাদের কোনো সমস্যা থাকলে পরে হয়তো বা অনেক সময় নেটওয়ার্ক, কোনটা আবার বলবো নাকি বললেন? জামিল ভাই কি বললো? জয় ভাই আপনি কি শুনতে পাচ্ছেন জামিল ভাই কি বলছিল? না ভাই, অর্ধেক শুনতে পাইছি। হ্যাঁ, প্রথমটা একটু দরকার ছিল লাইসেন্স, কি দরকার ছিল জয় ভাই? লাইসেন্সের ওইটা দরকার পড়ে। আচ্ছা জয় ভাই আপনি তো বুঝছেন, আপনি একটু বলেন তো। অপশনটা সিলেক্ট করুন, প্রথম অপশন। আচ্ছা, নট ফিল্টার্ড বাই লাইসেন্স, মানে এটা আসলে যেটা ছিল মানে কিছুই করার ছিল না, বুঝতে পারছেন যে এটা কোনো আসলে ফিল্টার করা নাই। যে এটা ফিল্টার করা নাই বলতে এখানে সব ধরনের ইমেজে ওরা শো করবে, এখানে কোনো ফিল্টার নাই। এটা হচ্ছে প্রথম অপশনটা, তারপর থেকে আসলে মূলত ফিল্টার শুরু হয়েছে। বুঝতে পারছেন জামিল ভাই? জি ভাই।
ওইটা আসলে সবই শো করবে, ওইটা কোনো ফিল্টার করা নেই। যাই হোক, সামিউল আলম ভাই, জি ভাই কোশ্চেন করেন, আমি দেখতে পাচ্ছি আপনার এই ক্লাসের চ্যাপ্টারের বাইরে কোশ্চেন আছে, বুঝতে পারছি, করেন। সামিউল আলম ভাই, ওকে, আপনি আলিএক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট কিনবেন, দেন কিভাবে পে করা যাবে? আহ, ভাই মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ভার্চুয়াল ভাবে কার্ড ইবিএল বাদে, ওকে। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট টানে এরকম অনেক অথরিটি আছে। আপনি যদি এই যে ডুয়েল কারেন্সি কার্ড, যেটা যে ইবিএল, আমার নিজেরও আছে ইবিএল এর ডুয়েল কারেন্সি কার্ড, এই যে এই কার্ডগুলা বাদে আপনি যদি পারচেস করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি বাংলাদেশে অনেকগুলো অথরিটি আছে, তারা ডলার রেট দেখা যায় যদি 85 চলে, তারা 88 বা 89 নেয়। তারা হচ্ছে প্রোডাক্টগুলো এনে দেয়, আপনি যে প্রোডাক্টগুলো দেবেন তারা প্রোডাক্টগুলো এনে দেয়, আর তারা ওই ডলার রেটটা একটু বেশি নেয়। এইভাবে আপনি পারচেস করতে পারেন যদি আপনি চিন্তা করেন যে কার্ড দিয়ে করবেন না, নিজে কাট করবেন না। কিন্তু নিজে কাট করে আপনারা যারা ফ্রিল্যান্সিং করবেন বা করে ক্যারিয়ার করতে চাচ্ছেন, আসলে তাদের একটা সময় ডুয়েল কারেন্সি কার্ড সবসময় ইউজ করবেন। হ্যাঁ, ভার্চুয়াল কার্ড কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ভার্চুয়াল কার্ড দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন। ভার্চুয়াল কার্ড কিভাবে কিনবেন না কিভাবে পে করবেন, কোনটা? ভার্চুয়াল কার্ড কিভাবে লিখছেন, মানে পে করবেন না কিনবেন? কোন পরিচিত ভার্চুয়াল সিস্টেম আছে কেনার জন্য? আসলে আমার পরিচিত কোনো ভার্চুয়াল সিস্টেম নাই। বাংলাদেশে অনেকেই আছে দেখবেন যে ভার্চুয়াল কার্ড সেল করে। হ্যাঁ, বাংলাদেশে অনেকেই আছে যে ভার্চুয়াল কার্ড সেল করে। এই ক্ষেত্রে আমার পরিচিত, আমি রিকমেন্ড কাউকে করতে পারবো না যে সে আমার পরিচিত, তার কাছ থেকে কার্ড কেনেন। তবে কিনতে পারেন, অনেক ট্রাস্টেড আছে। আপনি এটা নিয়ে একটু যদি, হ্যাঁ ভাই, আরো একটা কোশ্চেন আছে, বলেন। আপনি হয়তো বা মাইক্রোফোনে বললে অনেক বেটার হতো, এত সময় লাগতো না। পেপাল দিয়ে কি আপনি আলিএক্সপ্রেসে পে করার কথা বলতেছেন? আচ্ছা, হ্যাঁ, পেপাল দিয়ে পে করা যাবে, যাবে না তা না। পেপাল দিয়ে, হ্যাঁ, পেপাল দিয়েও পে করা যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনার পেপাল অথরিটির সাথে যোগাযোগ করে ওইখানে পার্সেসের একটা অপশন ক্রিয়েট করে নিতে হবে। আগে কিন্তু বাংলাদেশে পেপাল দিয়ে পেমেন্ট করা যাইতো না। আপনার যেহেতু পেপাল আছে বা আপনি ফ্রিল্যান্সিং করেন, সো আপনি জানেন যে আগে কিন্তু পারচেস করা যাইতো না, বাংলাদেশে পারচেস করার সিস্টেম ছিল না। কিন্তু আমি যতদূর জানি, যদিও আমার পেপাল নাই, বা আমি যতদূর জানি ইদানিং ওদের অথরিটির সাথে যোগাযোগ করে পারচেসের ব্যবস্থা করা যায়। কিন্তু এই সম্পর্কে ভাই আমার একটু আইডিয়া কম আছে। আচ্ছা, ইউএস রিলেটিভ দিয়ে খুলছেন, তাইলে হয়তো আপনি পাইতে পারেন, কিনতে পারেন। কিন্তু আসলে পেপাল ইউজ করি না তো, মানে এর জন্য এটার আইডিয়া আমার এতটা নাই। কিন্তু আগে করা যাইতো না এটা জানি, ইদানিং যে অনেকেই করতেছে এটাও জানি, যে পেপাল দিয়ে পে করে করে প্রোডাক্ট কিনতেছে। সো আপনি, আমার মনে হয় আপনি পেপাল থাকুক আর যাই থাকুক, আমি নিজে যেটা করতেছি, আমি ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতেছি, এটা তো কস্টিং খুব বেশি না, আপনি তো খুব ইজিলি পে করতে পারেন। বা প্রতিদিন ডলারের রেট অনুযায়ী কি গোপালগঞ্জে পাওয়া যাবে না ইভিএল এর কার্ড? এই যে আপনার মাইক্রোফোন তো কাজ করতেছে, আপনি কথা কেন বলেন না? আপনি লিখতেছেন, আপনার লেখার দিকে তাকায় রয়েছে, আমি যে লেখা পড়বো তারপরে আলোচনা করব। যাই হোক, আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার মনে হয় গোপালগঞ্জে না থাকলেও আপনি যদি একটু কষ্ট করে আশেপাশে কোথাও থেকে ইবিএল এর করে নেন, মানে আমার নিজের, আমি নিজে ইউজ করতেছি তো, এর জন্য আমি খুলনাতে আছে, খুলনা থেকে আপনি করতে পারেন, সমস্যা নেই।
হ্যাঁ, যদি একটু কষ্ট করে করে নেন, আমি নিজে ইউজ করতে পেপাল সম্পর্কে আমার আসলে আইডিয়া নেই, সো আমি বলতে পারবো না। কিন্তু ইবিএল কার্ড দিয়ে পারচেস করে কিন্তু আমি ভালোই মজা পাচ্ছি। বা ওদের কিন্তু প্রতিদিনই মানে প্রতিদিন বলতে যারাই ডুয়াল কারেন্সি ইউজ করেন তারাই দেখবেন যে ডলারের রেট অনুযায়ী কিন্তু প্রতিদিনই এমনও হয়েছে যে আমি ধরেন আমার ওইখানে সাপোজ 5,000 ক্যাশ টাকা আছে, ডলার করা আছে, মানে 5,000 ক্যাশ টাকা ডলার করা আছে, ওইটা কিন্তু হুট করে ডলার রেট বেড়ে গেছে বলে আমার টাকার অ্যামাউন্টটাও বেড়ে গেছে, এরকম অনেক দিনই হয়েছে। যাই হোক, দেখতে পারেন। জি, হ্যাঁ, আপনি ডলার থেকে টাকা থেকে ডলারে ইজিলি কনভার্ট করতে পারবেন। সম্পূর্ণই অনলাইন সিস্টেম। ইবিএল এর ওদের, হ্যাঁ, কে বলছিলেন? ভাই। যাই হোক, এভাবে তো আপনারা অন্ততপক্ষে বুঝলেন যে কিভাবে গুগল থেকে হোক আমরা কপিরাইট ফ্রি ইমেজটা নিব। আমি এইসব আলোচনা করতেছি, আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করবেন। আজকে আলোচনা করার পরে একটু নিজেরা একটু কষ্ট করে ঘাটাঘাটি করবেন, দেখবেন যে আরো অনেক কিছু জানতে পারবেন। আসলে জানার কোনো শেষ নেই, আমি নিজেও জানতেছি, জানার কোনো শেষ নেই। কোথায় ছিলাম? আর হচ্ছে ওই যে ধরেন এখন আপনি যখন প্রোডাক্টের নিবেন, প্রোডাক্টের হচ্ছে কন্টেন্ট মার্কেটিং করবেন, তখন আপনি করতে পারেন, স্ক্রিনশটও নিতে পারেন। তো আপনি অ্যামাজন থেকে আপাতত স্ক্রিনশটটা, ওই প্রোডাক্টের স্ক্রিনশটটা নেন ভাই। এখন প্রোডাক্টের এখন কথা হচ্ছে যে আপনি এটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট স্ক্রিনশট ইউজ করতেছেন, এই তো? জি না ভাই, আমি লাইট শট ইউজ করতেছি। আচ্ছা, লাইট শট ইউজ করতেছেন। হয়তো এই যে ভাইয়ার যেমন লাইট শট ইউজ করতেছেন, এরকম আমি কিন্তু বেসিক্যালি আমি একটা রিকমেন্ড করি আপনারা ইউজ করে দেখতে পারেন যে খারাপ হইতে পারেন বা ভালো হইতে পারে। ও মাই গড, হ্যাঁ, আপনাদের ক্লাস ভিডিও করার কথা আমার মনেই নেই, অথচ মিনিস্ট্রিতে দিতে হয় আপনাদের ক্লাস ভিডিও। আমার আর মনেই নেই যে ভিডিও করব। চিন্তা করা যায়, আমার তো আজকে কোশ্চেন করবে যে ভাই আপনি ক্লাস নিছিলেন কিনা। ভাই আমি একটু ভিডিওটা চালু করে দেন, স্ক্রিন রেকর্ডার। জি, যেটা বলতেছিলাম যে স্ক্রিনশটের জন্য আপনি হয়তো একটা টুল ইউজ করেন। আমি পার্সোনালি হচ্ছে যে ক্রোমের অসাম স্ক্রিনশট নামক একটা এক্সটেনশন আছে, কেউ ইউজ করছেন এটা? না ভাই, ইউজ করা হয়নি। আচ্ছা, আপনি একটু অসাম স্ক্রিনশট দিয়ে সার্চ দেন, সবাইকে একটু দেখায় দেন। জাস্ট খালি যে আপনি যে এটা ইউজ করতে হবে তা না, আমি নিজে এটা ইউজ করি, তো ইউজ করে মানে ভালো পাইছি, এর জন্য আপনাদের একটু রিকমেন্ড করতেছে, আপনি একটু দেখবেন। ক্রোমের হচ্ছে এটা হচ্ছে একটা এক্সটেনশন আর কি, অসাম স্ক্রিনশট। ঢুকেন একটু। এখন আপনার এক্সটেনশন অ্যাড করার দরকার নাই, আপনারা একটু যে করবেন এখানে করে এখানে হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে আর কি লগ ইন করতে হয়। এটা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি করে। এইটা স্ক্রিনশট একটা কি রেজুলেশনটা একটু ভালো থাকে। অনেক সময় দেখা যায় যে ডিফল্ট যে স্ক্রিনশট গুলো আছে ওগুলো রেজুলেশন অনেক খারাপ হয়ে যায়। তো এজন্য আমি পার্সোনালি এই স্ক্রিনশটটা প্রেফার করি। হয়তো এর চাইতেও ভালো থাকতে পারে, না আমি নাও জানতে পারি, তো দেখে না। যাই হোক, আপনি স্ক্রিনশটটা নিছেন, এখন ছবিটা সেভ করেন। আমরা ওইখান থেকে কিন্তু ছবি সিলেক্ট করা যায়। তো এই যে এখন দেখেন ছবির নিচেও একটা ক্যাপশন দিতে পারবেন, অ্যাড এ ক্যাপশন, হ্যাঁ, সো দিতে পারেন। ক্যামেরাটার নামই ছবির প্রোডাক্ট ক্যাপশন, মানে যেটা ইচ্ছা। আপনার কন্টেন্ট রাইটিং সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনাদের নিজের উপর, হ্যাঁ, সে কিভাবে আপনারা সুন্দর করবেন, কিভাবে কি করবেন সেটার উপর। আপনাদের একটা ওয়ে দেখায় দেয়। আমি কিন্তু আপনাদের হাতে ধরে কন্টেন্ট রাইটিং করায় দিতে পারবো না, হ্যাঁ, আমি আপনাদের একটা পথ দেখায় দেব, পথে কিন্তু আপনাদের দিয়ে হাঁটতে হবে। সো দেখেন,
যেটা বলছিলাম যে আমাদের টাইটেলটা কি, টপ 10 ক্যামেরাস ইন সো এরকম একটা ক্যামেরার আমরা সাপোজ লিখলাম। তো আপনারা একটা ক্যামেরার যদি 200 ওয়াট করেও লেখেন, তাহলে যদি 10টা ক্যামেরা লেখেন কিন্তু 2000 ওয়াট। হয়তো বা এখন ধরেন 50 ওয়াট করে লিখলেন, 10টা ক্যামেরা নিয়ে লিখতে পারে হচ্ছে আপনার 500 ওয়াট। এরকম আস্তে আস্তে যত লিখতে থাকবেন তত বেশি আপনি আহ, লিখতে পারবেন, তত বেশি কন্টেন্ট রাইটিং করতে পারবেন। তো আজ 500 ওয়াট পারলেন, কাল 200 ওয়াট পারলেন, মানে আপনারা মার্কেট প্লেসে গেলে জানতে পারবেন যে 2000 ওয়াট, 3000 ওয়াট, 5000 ওয়াট এগুলার কন্টেন্ট রাইটিং এর কত মূল্য, এই কন্টেন্ট রাইটিং গুলার কত মূল্য। এখন বলতে পারেন ভাই এগুলা লেখে আসলে আমার কি হবে, আমি কিভাবে ইনকাম করবো? অনেকেই আছে যে কন্টেন্ট রাইটিং লিখে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। হুম আহ, এর নিচে হচ্ছে ধরেন যারা, হ্যাঁ জয় ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি অনেক হেল্প করলেন। এবার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমার যেহেতু নেট আসছে। জি ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই। দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিন? জি ভাই। জি, ধরেন আপনি সার্চ দিলেন টপ 10 টিভি ইন 2020, এরকম একটা সার্চ দিলেন সাপোজ। সার্চ দিলে পরে ধরেন এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাইলেন। হ্যাঁ, যে কোনো একটা ওয়েবসাইটে আপনি ঢুকলেন, আমি বিষয়টা বুঝাবো যে এরা আসলে কিভাবে ইনকাম করতেছে। একে তো ওয়েবসাইট ট্রাফিক দিয়ে এরা ইনকাম করতেছে, এদের ওয়েবসাইটে যত ভিজিট হচ্ছে সেটা দিয়ে ইনকাম করতেছে। দেখেন এখানে কিন্তু একটা টিভি সিরিজ সম্পর্কে বলা আছে, সেম ভাবে যে কন্টেন্ট রাইটিং করছে। কন্টেন্ট রাইটিং এর নিচেই কিন্তু আপনার দুইটা লিঙ্ক দেওয়া আছে যে এত টাকা অ্যামাজন, এত টাকা অ্যাড বেসড বাই। খেয়াল করছেন আপনারা? এইখান থেকে ক্লিক করে আপনারা যদি অ্যামাজন থেকে অথবা বেস্ট বাই থেকে প্রোডাক্টটা পারচেজ করেন, এরা কিন্তু একটা পার্সেন্টেজ পাবে। অনেকে কোশ্চেন করতে পারেন ভাই আমি কিভাবে এখনই এই সব লিংক দিব? ভাই এটা অনেক পরের বিষয়। আপনারা আগে কন্টেন্ট রাইটিং করেন, কন্টেন্ট রাইটিং শুরু করেন, কন্টেন্ট রাইটিং ডেভেলপ করেন। শুধুমাত্র যে এই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে সেটা না, আরো অনেক কিছু আছে কন্টেন্ট রাইটিং এ, যেটা আসলে আমরা আস্তে আস্তে দেখবো আর কি। আমি এটা বুঝাইলাম যে আসলে কন্টেন্ট রাইটিং কিভাবে করেন। তো আমি একটু বকিশ কিছু আপনাদের নলেজ দেখাবো। দেখেন, আমি কিছু কিছু কথা বলি যে কন্টেন্ট রাইটিং এ মানে কি পরিমাণ হিউজ একটা জব। ওই যে সামিউল আলম ভাই যেহেতু পেপাল ইউজ করেন, তার মানে উনি ফ্রিল্যান্সিং করেন, উনি হয়তো বিভিন্ন মার্কেট প্লেসে ঘোরাঘুরি করেন। উনি দেখে থাকবেন যে প্রতিদিন শুধুমাত্র কন্টেন্ট রাইটিং এর জন্য প্রায় 90,000 জব বা কাজ আপলোড হয়, ওই ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এইগুলোতে। তো বুঝতে পারতেছেন কত হিউজ একটা সেক্টর এখানে। তো আপনি কি কি আপনার কন্টেন্ট রাইটিং এর ক্যারিয়ার অপরচুনিটি আছে? আর্টিকেল রাইটিং জব, যেটা যে মোটামুটি এই ধরনের আর্টিকেল লেখা, এগুলা ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটিং জব। হ্যাঁ, এইটার মধ্যে আসলে অনেক কিছু আছে। আপনার কন্টেন্ট রাইট করা মানে শুধুমাত্র রিসার্চ করলাম, প্রোডাক্ট নিয়ে লেখা শুরু করলাম তা না। কিন্তু আপনার কিন্তু ওই অভিজ্ঞতাগুলা না থাকলে পরে বা লেখার অভিজ্ঞতা না থাকলে আপনি কিন্তু হুট করে অন্য কিছু করতে পারবেন না। আমি আবার বলতেছি, আপনি কিন্তু আজকে যদি চিন্তা করেন কালকে থেকে কন্টেন্ট লিখে ইনকাম করার চেষ্টা করব, সেটা কিন্তু আপনার টোটালি ব্যর্থতা। আপনারা কিছুই করতে পারবেন না কন্টেন্ট রাইটিং। সো আপনাদের কি করতে হবে? আপনাদের আগে নিজেরাই লিখতে 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 স্কিল ডেভেলপ করতে হবে, তারপরে মূলত আপনারা কন্টেন্ট রাইটিং এ যাবেন। তারপর অনলাইন কন্টেন্ট রাইটিং জব, এগুলাও দেখবো। পার্ট টাইম কন্টেন্ট রাইটিং জব, এগুলাও দেখবো আমরা। এই জিনিসটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করব যে হাউ টু ইমপ্রুভ কন্টেন্ট রাইটিং স্কিল। আপনারা আপনাদের স্কিল, কন্টেন্ট রাইটিং স্কিল কিভাবে ডেভেলপ করবেন। সবচেয়ে প্রথম যে কথাটা আমি প্রথমেই বলছি যে যে বিষয়টার প্রতি ইন্টারেস্ট, আগে সেই বিষয়টা ভাবেন,
তারপর সেই বিষয়টা নিয়ে কিন্তু কন্টেন্ট রাইটিং করেন। আপনি আগেই চিন্তা করেন না যে যে বিষয়টা ডিমান্ড বেশি বলে আমি ওই বিষয়টা, আপনার ইন্টারেস্ট বিষয়টা ভেবে তারপর কন্টেন্ট রাইটিং করবেন। আর কি, কন্টেন্ট রাইটিং যখন শুরু করবেন তার আগে আপনি চিন্তা ভাবনা করে নেবেন যে আপনি রিডার যে আছে, ইউজার যে আছে, কাস্টমার যে আছে, আসলে তাকে কি বলতে চাচ্ছেন, সে আসলে কি পাবে, হ্যাঁ, সেই জিনিসটাকে চিন্তা করে তারপরে কন্টেন্ট রাইটিং করা উচিত। এখানে 5টা পয়েন্ট আসলে ওইগুলা নিয়ে আলোচনা করছে। আর একটা বিষয় যে গ্রামার আর স্পেলিং আর ক্রিয়েটিভ রাইটিংটা সম্পর্কে ঠিক রাখা লাগবে। সেটা হচ্ছে যে আপনার গ্রামারটা ঠিক আছে কিনা, আপনার স্পেলিংটা ঠিক আছে কিনা, এইটা হচ্ছে আপনাদের সবাইকেই নজর দিতে হবে। অনেকে বলতে পারেন যে ভাই আমি গ্রামারে অনেক দুর্বল বা গ্রামারে আমার মানে আমি লিখতে পারি না, তাদেরকে বলবো ভাই কোনো সমস্যা নাই, আপনার স্পেলিং দুর্বল আছে, আপনার স্পেলিং ভুল হয়, গ্রামারে ভুল হয়, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনেক টুল আছে যেগুলো আসলে আপনারা ভুল গ্রামার বা ভুল স্পেলিং লিখলে পরেও কিন্তু সেই টুলগুলো আপনাদেরকে ধরায় দেবে, ঠিক আছে? সো গ্রামার বা স্পেলিং এইগুলা দিয়ে আপনাদের এখন এত বেশি চিন্তা করা দরকার নাই। আবার গ্রামার, বেসিক গ্রামার আসলে না জানলেও হয় না, আপনি যদি পুরাই ভুল গ্রামার লেখেন সেক্ষেত্রে ভুল। সো আপনারা লেখা শুরু করেন, আস্তে আস্তে গ্রামার বলেন, স্পেলিং বলেন, সব আপনাদের ডেভেলপ হবে। হ্যাঁ, এটা আসলে একদিনে আপনার গ্রামার ঠিক হবে এমন কিছু না। আপনি আজ একটা কন্টেন্ট লিখবেন, আমি বারবার বলতে যে 30 দিন পরে যে কন্টেন্ট লিখবেন, দুইটার মধ্যে দেখবেন যে গ্রামারে হিউজ পার্থক্য, আপনার গ্রামার বা স্পেলিং এর হিউজ পার্থক্য হয়ে গেছে। সো আমি কিছু আসলে আপনাদের টুল সাজেস্ট করব, টুলের কথা বলবো, আপনারা একটু লিখে নেবেন। এই টুলগুলা ইউজ করে আপনারা খুব সহজেই গ্রামার বা স্পেলিং মিস্টেক গুলা ধরতে পারবেন কন্টেন্ট রাইটিং এর। কারো কি কোনো আইডিয়া আছে এই ধরনের টুল সম্পর্কে, বা এই ধরনের টুল নাম শুনছেন? জি ভাই, জি না ভাই। গ্রামারলি ইউজ করতে পারি আমরা। এক্স্যাক্টলি, গ্রামারলি একটা টুল। আমি এরকম আসলে কয়েকটা টুলের নাম কালকে হচ্ছে আমি নিজে এমন ইউজ করছি, বা আমি গেটে গুটে পাইছি যে এই টুলগুলা অনেক ভালো, এরকম টুলের নাম আপনাদেরকে দিব। এটা শুধুমাত্র যে আপনাদের কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে ডেভেলপ করবে তা না, আপনারা ইন ফিউচারে কেউ কেউ হয়তো জব করবেন, জবের ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা বসকে একটা মেইল করবেন বা বসকে কিছু লিখবেন বা বড় কোনো কিছু লিখবেন, তখন যদি সেই ক্ষেত্রে আপনি গ্রামার বা স্পেলিং আসলে মিস্টেক করেন, আসলে তখন খুব বড় একটা লজ্জার বিষয় বা বড় একটা ব্ল্যাকিংস এর বিষয়। সো এগুলা ইউজ করেন, নিজেরা লিখতে থাকেন, আস্তে আস্তে অটোমেটিক্যালি ডেভেলপ হবে। আমি কি আপনাদের এখানে চ্যাট বক্সে লিখে দেব নাকি আপনারা লিখে নেবেন? আমি বলবো টুলগুলোর নাম। ভাই চ্যাট বক্সে লিখে দেন। ওকে, দেখেন আমি আপনাদেরকে 5টা টুল বলেন আর ওয়েবসাইট বলেন, যাই হোক, আমি আপনাদের 5টাকে লিখে দিছি, আপনারা একটু এই 5টা রাখবেন সব সময়। আর এগুলা না আসলে আপনাদের হাতে ধরে ধরে কোনটার কি কাজ এটা শেখা একটু টাফ। সো আপনারা এগুলো খুব কঠিন কোনো টুল না। এই যে জয় ভাই হয়তো গ্রামারলি ইউজ করছেন, মানে আপনি হয়তো বুঝতে পারতেছেন যে এগুলা কোনো কঠিন কোনো টুল না। সো আপনারা একটু ঢুকে দেখলে পরে নিজেরাই বুঝতে পারবেন যে এর কাজটা কি, নাকি বলেন জয় ভাই? জি ভাই, হ্যাঁ সেটাই। আমি আসলে 5টা ওয়েবসাইটের ভেতর ঢুকে আসলে কাজ দেখাইতে গেলে পরে আপনাদের যে
মেইন বিষয়গুলো এগুলো আসলে হবে, আপনারা নিজেদের মতো করে টুকে রাখেন, এখন পরে একটু দেখেন যে এগুলো কিভাবে কি কাজ করে। মানে আপনি ওই যে ওয়ার্ডে বা অনেক সময় লিখতে গেলে দেখেন না যে আপনার ভুলগুলো হইলে পরে ধরায় দেয় বা সাজেস্ট করে একটা ঠিকগুলা, মানে এরকমই আর কি, সবগুলা মোটামুটি কাজ এরকমই। তো একটু সার্চ দিয়ে দেখবেন। আচ্ছা, আমরা কি অনেকক্ষণ তো একটা বকবক করলাম, একটু ব্রেক নেব? ব্রেক নেই আমরা, কেমন? ওকে ভাই, সবাই কিছু বলেন, আমি তো না বললে বুঝবো না, কারণ আসলে 4 ঘন্টা একটানা বকবক করাটা আমার পক্ষে যেমন কষ্ট, আপনাদের শোনাটাও কষ্ট, সেটা জানেনই আপনি। জি, আহ, যাই হোক, তাইলে হচ্ছে আমরা একটু 15 মিনিটের একটা ব্রেক নেই। আপনারা কেউ লিভ নিয়েন না, কারণ আমার জানেন তো যে ক্লাসের মধ্যে অথরিটি অনেকে আসেন, সো লিভ নিয়েন না, এখানেই থাকেন, মাইক্রোফোন আর ক্যামেরা অফ করে এখানেই থাকেন। 15 মিনিট পরে হচ্ছে আমরা আবার ক্লাসে ব্যাক করি, হ্যাঁ? মানে হচ্ছে 3:56-তে আমরা আবার ক্লাসে ব্যাক করি, ঠিক আছে? 15 মিনিট একটা ব্রেক নেই। ওকে ভাই। অন